এই বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা দেখছো ফিলো সেন্সে। তোমাদেরকে ড্রাগন বলের পার্ট 51 এ স্বাগতম। যারা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা। দেখো ওটা প্লে লিস্টের লিংক আই বাটনে শো করছে, ক্লিক করে চলে যাও। আর তোমাদের আগের দিনের জন্য ধন্যবাদ, তোমরা একদিনে প্রায় 2K এর কাছে লাইক করে দিছিলে। দেখি আজকের ভিডিওতে আগের দিনের ভিডিও লাইক পার করতে পারো কিনা। তোর কথা না বেরিয়ে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বের শুরুতে আমরা দেখি যে ভিডিওটা বলে, কি আমি তোমাকে হারাতে পারবো না? তুই কি নিজে অন্ধ হয়ে গেছিস? নিজে মাটিতে পড়ে আসিস? হ্যাঁ, এখন যদি তুই নিজের আসল পাওয়ার লুকায় রাখিস তাহলে এক কথা ছিল। তখন জার্মান বলে ওঠে, হ্যাঁ ঠিকই ধরছিস, আমি আমার আসল পাওয়ার এখনো দেখাইনি। যেটা শুনে বেহিজার বিশ্বাস হয় না, ও হাসতে থাকে। তখন জার্মান বলে, হাস আর হেসে নে, কিন্তু তোর তোবরা অবস্থা কিছুক্ষণের মধ্যে কি হয় তুই সেটা দেখ। আমি এখন আমার ট্রু পাওয়ার দেখাবো। এটাতে আমাকে একটু দেখতে অসুন্দর দেখাবে, কিন্তু তবে কিছুক্ষণের মধ্যে তুই নিজের দেহ দেখতে পাবি। বেহিটা হাসতে থাকে আর বলে, এখন কি তুই আমাকে ভয় দেখানোর জন্য নিজের ফেস রাক্ষসী মতন বানিয়ে নিবি? বেহিটাকে বলে, বেহিটা গেলে প্রস্তুত থাকে। তখন ও ট্রান্সফর্ম হয়ে আলাদা ধরনের এক মনস্টার পরিণত হতে থাকে। যেটা দেখতে বেহিটা বলে, এইটা আবার কি? জার্মান বলে, আমি বুঝলাম না, তুই আমার সুন্দর সাইডটা এতদিন দেখছি, এখন দেখবি তোর মরণ। এই বলে বেহিটাকে কেলানো শুরু করে দেয়। বেহিটাকে কয়েকটা আসাদ দেওয়ার পরে মাথা দিয়ে ঢিস মারতে শুরু করে। ওই যে ক্রিলেন ডেন্ডেকে নিয়ে উড়ে যাচ্ছিল, ওরা গ্র্যান্ড ইল্লারের কাছে প্রায় পৌঁছে গেছিল। ডেন্ডে জানে ওরা গ্র্যান্ড ইল্লারের খুব কাছে চলে আসছে। ক্রিলেন এবার কিউরিয়াস হয়ে বলে, ডেন্ডে আমরা তো অনেকক্ষণ ধরে উঠতেছি, তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা যেদিন থেকে আসছি তারপর থেকে এখানে একবারও রাত হয়নি। তোমাদের প্ল্যানেটে কি রাত হয় না? কারণ ডেন্ডে জানে না, আমাদের প্ল্যানেটের জন্য 3টা সূর্য আছে, একটা ডুবলে আরেকটা আসে, তাই এখানে কখনোই রাত হয় না। এইদিকে জার্বনের কাছে মার খেয়ে ভেইটার অবস্থা তো টাইট। জার্বনও উড়ে এসে ভেইটার পেটে এক এলবো মারে আর ওকে এক ঘুষি মেরে নিচে ফেলে দেয়। ভেইটা তো বিশ্বাস করতে পারছিল না জার্বন এতটা পাওয়ারফুল। এদিকে আমরা দেখি গুকু 50 টাইম গ্র্যাভিটিতে ট্রেনিং করছে আর ও এটা মাস্টারও করে ফেলছে। এখন 50 টাইম গ্র্যাভিটিতে ওর জন্য নড়াচড়া করে একদম দুধ ভাতের মতো। তবে এখানে অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই চিন্তা করে একটু রেস্ট নেবে। শুয়ে শুয়ে চিন্তা করতেছিল কিংকের প্ল্যানেটে টিএন ইয়ামচা পিকল ওরা কি করতেছে। আর তার সাথে কিংকের ওই কথা মনে পড়ে। কিংকে ওকে বলেছিল ও যেন প্ল্যানেট নেমিকে দেরি না করে, ওদের সবাইকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে, কারণ ওখানে ভয়ঙ্কর লেভেলের এক এনিমি আছে। এইটা ভাবতে ওর মধ্যে জোশ চলে আসে, ও আবারও ট্রেনিং করতে শুরু করে দেয়। দেশ চেঞ্জ হয় কিংকের প্ল্যানেটে। এখানে পিকলো নিজের মন লাগে ধ্যান করছিল, আর টিএন ইয়ামচা চাউৎসো ওরা তো সে বাবলকে একটা বড় হাতর নিয়ে তাড়া করছিল। এই বাবলকে ধর চক্রে ওরা কিংকের প্ল্যানেটে পুরো অবস্থা 12টা বাজায় দেয়। কিন্তু কিংকে ছিল নিজের খাওয়া নিয়ে, কিন্তু ওরা এখানে এসে গন্ডগোল পাকায়। তবে কিংকে ওগুলোকে ক্যাচ ধরে বলে, যাক আমার কাছ থেকে এগুলো পড়বে না, এই বলে হাসতে থাকে। এদিকে ভেইটা পাওয়ার অফ করে আর ওদের দুজনের মধ্যে আবারও সেই লেভেলে একটা মারামারি হতে শুরু করে। তবে আমরা দেখি জার্বন ভেইটাকে এক লাথি মেরে সাথে সাথে ওর উপরে একটা এনার্জি বল মেরে দেয়। ভেইটা ওটাকে কোনো রকম ডস করে আর নিচে পড়ে যায়। তবে জার্বন এখানে ওকে সুযোগ না দিয়ে দুমাদুম একের পর এনার্জি ব্লাস্ট মারতে থাকে। এটা দেখে ভেইটা এবার নিজে জানলে পালাতে শুরু করে। ও জার্বনের উপর অ্যাটাক করে, কিন্তু জার্বন ওকে এক মেরে ফেলে দেয় আর বলে, আমি বলছিলাম যে কখনো জিততে পারবে না। এই দিয়ে ক্রিলেন ওদের কি সেন্স করতে পারে বলে, ওদের পাওয়ার লেভেল তো অনেক ইন্টেন্স, আমরা এত দূর থেকে ওদের এত পাওয়ার ফিল করতে পারছি। ড্যান্ডে তো এখানে ভয় পেয়ে গেছিল। এই দিকে জার্বন ভেইটাকে ধরে ফেলে আর বলে, অনেক হয়ে যায় খেলা, এবার তোকে সময় আসছে শেষ করার। এই বলে ভেইটার গলা চিপতে শুরু করলে ভেইটা তখন ওর হাত দিয়ে জার্বনের পেটে মারতে থাকে। ব্যথায় বাধ্য হয়ে জার্বন ভেইটাকে ছেড়ে দেয়। ভেইটা অবস্থা খারাপ হয়ে নিচে নামতে শুরু করলে জার্বন ওর থুতনিতে এক লাথি মেরে পেটে এলবো মেরে দেয়। কি ভাবছো ভেইটা পালাতে পারবে? ও চুল ধরে ওরে বক্সিং ব্যাগের মতন পেটাতে শুরু করে। এইটা ওর জন্য কম হয়ে গেছিল, তাই জার্বন ভেইটাকে ধরে নিজ স্পিডে আসতে শুরু করে আর ওকে ছেড়ে দেয়, যার কারণে ভেইটা নিচে পড়ে একটা বিশাল ধামাকা হয়। ধামাকা শেষে আমরা দেখি যে ভেইটা যেখানে পড়ছিল ওই জায়গাটা একটা বড় গর্ত হয়ে গেছে আর পাশের নদী থেকে পানি এসে ওইটা ভর্তি হয়ে যায়। জার্বন বলে, এই ব্লোর পরে মনে হয় না ও আর বেঁচে থাকবে। এবার ও নিজের বেস ফর্মে চলে আসে আর ওখান থেকে চলে যায়। এইদিকে ঘর ভিতরে দেখি যে বুলমা বসে বসে খুব বিরক্ত হচ্ছিল। ও বলে, ড্রাগন বল নেই আর কোনো স্পেসশিপও নাই, আমার তো এখন বাড়ি যাইতে মন চাচ্ছে। গন এই পরিস্থিতিতে শান্ত হতে কিভাবে ওটা জানতে চায়। গন বলে, আমি জানি আমার বাবা এখানে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই আমার এই চিন্তা নেই। বুলমা বলে, আশা করবো গোকু তাড়াতাড়ি চলে আসবে, আর যদি না আসে আমি তাহলে পাগল হয়ে যাবো। এইদিকে ক্রিলেন কি সেন্স করতে পারে বুঝে যায় যে দুজনে ফাইট শেষ হয়ে গেছে আর হয়তো একজন মারা পড়ছে। ওই এবার দেরি না করে ডেন্ডাকে নিয়ে আবার যেতে শুরু করে দেয়। উঠতে উঠতে ও ডেন্ডাকে জিজ্ঞেস করে আর কত দূর, তখন ডেন্ডা ওকে রাস্তা দেখে নিয়ে যায়। ওরা এবার গ্র্যান্ড যেখানে আছে ওই জায়গাটা দেখতে পায় আর অবশেষে ওখানে পৌঁছে যায়। ডেন্ডার ক্রিলেনকে বলে, ক্রিলেন চলো ভিতরে যাই। ওরা দেখে জায়গাটা খুবই শান্ত। তখনই ভিতর থেকে একজন ন্যামিক্যান বেরিয়ে আসে। ওকে দেখে ডেন্ডে বলে, হে নেল, আমি তোমাকে দেখে খুশি হলাম। ক্রিলেন মনে মনে ভাবতে থাকে, একে তো দেখতে একদম পিকলোর মতন দেখতে। এই নেল নামের ন্যামিক্যানটা বলে, তোমাকে দেখে ভালো লাগলো ডেন্ডে, আর তোমাদের দুজনকে স্বাগতম, গুরু এটাই আশা করছিল।
ড্যান্ডি জিজ্ঞেস করে গুরু কি তাহলে সবই জানে? ক্রিলেনও এটা জেনে খুশি হয়ে যায়। তখন নীল বলে আমরা ভিতরে গিয়ে আলোচনা করছি, ভিতরে আসো। ড্যান্ডি জিজ্ঞেস করে গুরু সব জানে, তাহলে কেন সেফ জায়গাতে চলে যাচ্ছে না? তখন নীল জানে গুরুর এখন অনেক বয়স হয়ে গেছে, উনি মুভ করার মতো অবস্থাতে নেই, তাই উনি চিন্তা করছেন মরণ আগ পর্যন্ত এখানেই থাকবেন। ড্যান্ডি বলে আমি জানতাম যে গুরু অনেক বয়স হয়েছে, কিন্তু উনি আমাদের ছেড়ে যাবেন এটা জানতাম না। এবার ওরা ভিতরে যেতে শুরু করে। ক্রিল ভাবতে থাকে এই ন্যামিক্যানটা অন্যদের থেকে আলাদা আর ওর পাওয়ার লেভেলটা অনেক বেশি হাই। ভিতরে যাওয়ার পর নেল গুরুকে জানায় ড্যান্ডি আর তার পৃথিবীর বন্ধু এখানে আসছে। গুরু ওদেরকে স্বাগতম জানায় আর বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ ডেন্ডেকে বাঁচানোর জন্য, আমি তোমার কাইন্ডনেসে রিপে করতে চাই। ক্রিলেন বলে না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। এইদিকে আমরা দেখি ওই গর্তর ওখানে যেখানে কিনা পানি ভরে গেছে, ওখান থেকে আহত ভেজিটা বের হয়ে আসে আর বলে চারবন আমি খালি একবার হিল হয়ে নি, তারপরে আমি তোকে শেষ করে দেব আর তার সাথে ফ্রিজাকেও। দেশ যে আমরা এল্ডার গুরুকে দেখতে পাই, উনি বলতে থাকেন ফ্রিজা এই প্ল্যানেটে চলে আসছে নিজের সোলজারদের সাথে করে আর এক এক করে আমার বাচ্চাদেরকে শেষ করছে। প্ল্যানেট নামিকে ড্রাগন বল বোঝায় শক্তি আর সম্মানের প্রতীক, কিন্তু ফ্রিজা ওটা নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে যাচ্ছে। গ্রিন বলে আমরা এই জন্য এখানে আসছি যাতে আমরা ফ্রিজাকে আপনার কাছ থেকে ড্রাগন বল নিয়ে লুকিয়ে আটকাতে পারি। গুরু জিজ্ঞেস করেন তোমরা তাহলে ড্রাগন বল কালেক্ট করছো? তখন ক্রিন জানে আমরা ভালোর জন্য ড্রাগন বল কালেক্ট করছি। ডেন্ডে তখন জানায় যে ক্রিলেনরা এখানে আসছে ড্রাগন বল কালেক্ট করতে, আসলে ওদের প্ল্যানেটে ইভিলরা হামলা করে ওদের বন্ধুদেরকে মেরে ফেলছে আর ক্রিলেন ওদেরকে এই ড্রাগন বলের মাধ্যমে ফিরিয়ে আনতে যাচ্ছে। গুরু জিজ্ঞেস করে তুমি ড্রাগন বল দিয়ে কি উইশ করবে? তখন ক্রিলেন জানায় এই ড্রাগন বল দিয়ে আমার প্ল্যানেটে হচ্ছে আরো একটা ড্রাগন বলকে ফিরিয়ে আনবো। যেটা শুনে গুরু অবাক হয়ে যায়। ক্রিলেন এবার কামি আর পিকোলা হিস্টোরি সম্পর্কে খুলে বলতে শুরু করে। যখন প্ল্যানেট ন্যামিকে ভয়ঙ্কর আবহাওয়া ছিল তখন এখান থেকে একজন ন্যামিক্যান বেসে ফিরতে পারছিল ওখানে, আর উনি পরবর্তীতে আমাদের পৃথিবীর গার্ডিয়ান কামি হয়ে যান। তখন গুরু বলে ও আমার মনে পড়েছে, দ্য চাইল্ড অফ কাটাস কামি, ও একটা গিফটেড চাইল্ড ফ্রম ড্রাগন ফ্যামিলি, ওর কাছেও পাওয়ার ছিল ড্রাগন বল তৈরি করার। ক্রিলেন বলে কামিকে ভিজিটা মেরে ফেলছে, যেও কিনা এই প্ল্যানেটে ডিস্ট্রাকশন চালাচ্ছে। গুরু বলে ও সায়ান, এরা খুবই ইভিল প্রকৃতির হয়ে থাকে, কামিকে যদি কেউ ডিফিট করে থাকে সে হয়তো সুপার সায়ান হবে। এটা শুনে ক্রিলেন চমকে যায়, কি সুপার সায়ান? গুরু বলে তার মানে তুমি জানো না, তুমি আমার কাছে আসো, আমি সবকিছু আগে জেনে নিই। ক্রিলেন এবার ওখানে কাছে যেতে গুরু ওর মাথায় হাত রাখে আর বলে তোমার মনকে ফ্রেশ করো। গুরু এবার ক্রিলেনের মনের মাধ্যমে সবকিছু জেনে যায়। উনি বলতে থাকে কামি নিজেকে দুই ভাগ করে ফেলেছিল, যার কারণে ওদের পাওয়ারও দুই ভাগ হয়ে গেছে, যদি তারা এক জায়গায় থাকতো তাহলে তাদেরকে নর্মাল স্যার কখনোই হারাতে পারতো না। আর আমি তোমার মন পড়ে নিছি, তোমার ইন্টেনশন একদম পিওর, তাই আমি তোমাকে আমার ড্রাগন বলটা দিচ্ছি। এই বলে উনি ক্রিলেনকে 1 স্টার ড্রাগন বল দিয়ে দেয়। এটা পেয়ে তো ক্রিলেন অনেক খুশি হয়ে গেছিল। এরপর উনি বলেন আশা করবো তোমাদের কাছে উইশ করা এনাফ টাইম থাকবে। এটা শুনে ক্রিলেন জিজ্ঞেস করে কেন এই কথা বললেন? তখন উনি জানায় যে আমার কাছে বেশি সময় নেই, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আর আমি যদি মারা যাই তাহলে ড্রাগন বল আমার সাথে শেষ হয়ে যাবে। এই বলে উনি কাজতে শুরু করে। তখন ক্রিলেন বলে আমি আমার জীবন দিয়ে হলেও এই ড্রাগন বলকে প্রোটেক্ট করব, আর যখন 7টা ড্রাগন বল কালেক্ট করার পর উইশ করব, তারপর ওই ফ্রিজার ভেজটাকেও দেখে নেব। এইবার উনি ক্রিলেনকে ওনার কাছে ডাকে আর বলে তুমি একটা ব্রেভ ওয়ারিয়ার, তোমার মধ্যে যে হিডেন পোটেনশিয়াল লুকিয়ে আছে তুমি এখনো সেটা জানো না, আমি তোমাকে ওইটা আনলক করতে সাহায্য করছি। ক্রিলেন বলে আমি আমার লিমিট পর্যন্ত ট্রেনিং করছি, আমার ভেতরে কোনো স্লিপিং পাওয়ার নেই, আমি যে এত দূর আসতে পারছি এটাই অনেক। কিন্তু তখন আমরা দেখতে পাই ক্রিলেনের ভিতর থেকে অনেক পাওয়ারফুল একটা এনার্জি বেরোতে থাকে, যেটা দেখে তো ক্রিলেন নিজের শখ যে ওর ভিতরে এত পাওয়ার আছে। তুমি দেখছো এই পাওয়ার তোমার ভিতর অনেক আগে থেকে ছিল। ক্রিলেন তো ড্রাগন বলের সাথে সাথে এত পাওয়ার পাওয়ার পরে অনেক খুশি হয়ে যায়। তখনই ওর মাথায় কিছু একটা আসে, ও জিজ্ঞেস করে গুরু আপনি কি সবার পাওয়ার আনলক করতে পারেন? গুরু তখন জানায় তাদের মধ্যে যদি পাওয়ার থেকে থাকে তাহলে আমি অবশ্যই পারবো। ক্রিলেন এবার জিজ্ঞেস করে আপনি যদি এটা কয়েকবার করেন তাহলে আপনার পাওয়ার কি ড্রেন হয়ে যাবে না? গুরু জানায় আমার জন্য চিন্তা করার জন্য তোমাকে ধন্যবাদ, তবে শর্ট অ্যান্সার হলো যে না। ক্রিলেন বলে আপনি কি আরো একজনের পাওয়ার আনলক করে দিতে পারবেন? আমি জানি ওর ভিতরে হিডেন পাওয়ার আছে। গুরু বলে তুমি যদি ওকে এখানে নিয়ে আসো আর আমি যদি পারি তাহলে অবশ্যই করব। ক্রিলেন বলে তাহলে ড্রাগন বলে কি করব? গুরু বলে এখন এই প্ল্যানেটের ভবিষ্যৎ তোমার হাতে। ক্রিলেন যাওয়ার সময় ডেন্ডাকে বলে তুমি এখানে ওয়েট করো, আমি গোহানকে নিয়ে চলে আসবো। এই বলে ওর নতুন পাওয়ারের সাথে ঝড়ের গতিতে ওখান থেকে বেরিয়ে পড়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ ওর পাওয়ার আগে থেকে কত বেড়ে গেছে। ও বলতে থাকে এরকম স্পিডে যাইতে লাগলে তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। এদিকে যে আমরা ফ্রিজের একটা সোলজার ওই গ্রামে চলে আসে যেখানে কিনা ভেজিটা টান্দব চালাইছিল। ও তখন একটা নামিক্যানকে দেখতে পায়, ও আসলে ওই নদীর ওখানে যাচ্ছিল যেখানে কিনা ভেজিটা ওই ড্রাগন বলটা ফেলছিল। ওই সোলজারটা ওই নামিক্যানের সামনে আসে জিজ্ঞেস করে ড্রাগন বল কোথায়? তখন নামিক্যানটা জানায় ওই সায়ানটা নিয়ে চলে গেছে, আর ও ওই সোলজারের কাছে হেল্প চায় ওকে বাঁচানোর জন্য। তবে আমরা দেখি যে ওই সোলজারটা ওই নামিক্যানকে ওখানে মেরে ফেলে, আর এই খবর ফ্রিজাকে জানাতে চলে যায়। এই দিকে আমরা দেখি ফ্রিজার স্পেসশিপে ফ্রিজা উঠছিল আর বলছিল এই শালার প্রতমাঙ্কি তোদের জন্য ঝামেলা এত হচ্ছে। আমরা দেখি না জারবন আসে। ফ্রিজা জিজ্ঞেস করে তুমি কি ভিলেজটা খুঁজে পেয়েছো? জারবন জানাই না, তবে আমি ভিলেজটাকে পেয়েছিলাম।
আর আমি ওর কাজ শেষ করে দিয়েছি আর ও এখন থেকে আমাদের পথে কাটা হবে না। আর ফ্রিজে জিজ্ঞেস করে তুমি কি নিজের ট্রান্সফরমেশন ইউজ করছিলে? জার্ভান জানায় হ্যাঁ। এর ফ্রিজে জিজ্ঞেস করে নাকি কনফার্ম না করে চলে আসতো? জার্ভান জানায় আমি ওর বডি দেখিনি, তবে আমি নিশ্চিত ও মারা গেছে, ওর বেঁচে থাকার সম্ভাবনা মিলেও নেই একবার। এইটা থেকে ফ্রিজে রেগে যাওয়ার বলে তুমি জানো না যে ও মরেছে কিনা? জার্ভান বলে আমি ওকে মেরে নদীতে ফেলে দিয়েছিলাম, ও যদি নাও মরতো তাহলে ওই নদীতে ডুবেই মারা যাবে। ফ্রিজে তো ওর উপরে খেপে যায় আর বলে তুমি ওকে মারার আগে একবার প্রশ্নও করলে না, যদি ওর কাছে ড্রাগন বল থাকে তাহলে কি হবে? আমরা তো কখনো জানতেই পারবো না ওই ড্রাগন বলের লোকেশন। জার্ভান ফ্রিজের কাছে মাপ চাইতে শুরু করে, তখনই একটু আগে দেখা ওই সোলজারটা আসে আর জানাই যা ও হচ্ছে অন্য একটা ভিলেজ খুঁজে পেয়েছিল, তবে ওই ভিলেজটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছিল ওর যাওয়ার আগে। আর তার উপরে ওখানকার ড্রাগন বলটা মিসিং। ওখানে বেঁচে যায় এক নামিকানকে জিজ্ঞেস করলে ও যে আমাকে জানিয়েছে একজন সাইয়ান ওই ড্রাগন বল নিয়ে চলে গেছে। জার্ভান তো এমনি ভয় পাচ্ছিল, এই সোলজার ওরে আরো ভয় ধরায় দেয়। ফ্রিজে জিজ্ঞেস করে তুমি কি ওই নামিকানকে জিজ্ঞেস করেছো? তখন সোলজারটা জানে না, তবে আমি ওকে সাথে সাথে শেষ করে দিয়েছি। ফ্রিজে বলে কি তুমি তাহলে শেষ উইটনেসকেও মেরে ফেলেছো? এই বলে নিজের চোখের আই ব্লাশ দিয়ে ওই সোলজারকে ওখানে শেষ করে দেয়। আর জার্ভানকে বলে তুইও যদি ড্রাগন বলটা নিয়ে আসতে না পারিস আর ভেজিরাও যদি মারা গেছে তাহলে তোরও এই অবস্থা হবে। এইটাই হচ্ছে আমার মিস্টেকের রসের দাম দেওয়া লাগে। এখন চিন্তা করতে থাক যে ভেজিটাও যেন বেঁচে থাকে, না হলে তুই আর বেঁচে থাকবি না। ফ্রিজে এবার একজন সোলজারকে ডাক দেয় আর অর্ডার দেয় গিনু ফোর্সকে কেন এখনই ইনফর্ম করা হয় এখানে আসার জন্য, আর তার জন্য স্কাউটার নিয়ে আসে 5 দিনের ভিতরেই। সোলজারটা গিনু ফোর্সকে ডাকতে চলে যায়। জার্ভান জিজ্ঞেস করে স্যার গিনু ফোর্সকে ডাকা কি এতটাই জরুরি? ওদের এখানে কোনো প্রয়োজন নাই, আমি নিজে থেকে এগুলো হ্যান্ডেল করে নিতে পারবো। কিন্তু ফ্রিজা বলে আমার কেন জানি মনে হচ্ছে আমার ওদের দরকার, আমার মতো সায়েনরা আমার জন্য স্ট্রেট, এই জন্য আমি সায়েনদের প্ল্যানেট শেষ করে দিয়েছি। এখন ভেজিটা যেমন করছে সেটা থেকে মনে হচ্ছে আমি ঠিকই ছিলাম। আর তারপরে ভেজিটা বাদে আরো সাইয়ান আছে। জার্ভান এটা শুনে বলে ভেজিটা ওদের সাথে ফাইট করছে আর ওরা কম্বাইন হয়ে ভেজিটাকে কোনো মতে হারাতে পারছে। আপনি কোথায় আর ওই সাইয়ানরা কোথায়? আপনার ওদের নিয়ে চিন্তা করা লাগবে না। ফ্রিজা বলে আমি যা ভাবছি এটা কি বল? এত বড় তোর সাহস, এখন তাড়াতাড়ি করে ড্রাগন বলটা খুঁজে নিয়ে আয়। জার্ভান এবার বেরিয়ে পড়ে ভেজিটাকে খুঁজতে আর চিন্তা করতে কারণ ফ্রিজা কোনো চান্সই রাখতে চায় না সায়ানদের। ফ্রিজাকে দেখে ও চিন্তা করছিল সায়ানরা যত বেশি ফাইট করে ওরা তত বেশি স্ট্রং হয়ে যায়, তবে এখনো আমি ওদের থেকে অনেক বেশি স্ট্রং। ওরা যদি এইভাবে ওদের স্ট্রেংথ মাল্টিপ্লাই করতে থাকে তবে কে জানে একদিন ওরা আমাকেও টক্কর দিতে পারবে। আমরা গুকে দেখি ও ঘুমিয়েছিল, ওর ঘুম ভাঙলেও দেখে যে উঠতে পারছে না। ভেজিটাকে দেখে ও শেষ হয়ে পারে চলে আসে আর ওখানে এসে অজ্ঞান হয়ে যায়। তখন ওখানে জার্ভান আসার বলে দেখো দেখো কে বেঁচে আছে, যাক ফ্রিজের কাছ থেকে আমাকে বাঁচিয়ে দিলে তুই, তোর ভাগ্য খুবই ভালো। এই বলে ভেজিটাকে নিয়ে যেতে শুরু করে যাতে ওকে সুস্থ করে তুলতে পারে। গোহান আর বুলমাকে দেখে গোহান ট্রেনিং করছিল। বুলমা তখন ও রাডারে কিছু একটা দেখতে পায় আর গোহানকে ডাক দেয় আর দেখে একটা ড্রাগন বল ওদের দিকে অনেক স্পিডে আসছে। ওরা বুঝে এটা হয়তো ক্রিয়েলেন হবে। তবে বুলমা বলে আরো একটা জিনিস আছে, এখানে একটা ড্রাগন বল অনেকক্ষণ ধরে আছে আর 5টা ড্রাগন বল তো ফ্রিজের কাছে আছে, তাহলে এইটা একটা ড্রাগন বল এখানে কি করছে? গোহান বলে এটা তো আমাদের কাছেই ওই দিকে। তখন ওর মনে পড়ে যায় আরে ভেজিটা তো ওই দিকে ওই গ্রামে হামলা করছিল, আমি ওখানে এখন সেন্স করতে পারছি না, আমি বুঝতে পারছি না ও ওখান থেকে চলে গেল কেন ড্রাগন বল না নিয়ে। তখন বুলমা বলে আমার মনে হচ্ছে ভেজিটা ড্রাগন বলটা খুঁজে পায়নি। গোহান এবার বুলমাকে গেলে তোমার রাইডারটা আমাকে দাও, আমি ওখানে গিয়ে ওই ড্রাগন বলটা খুঁজে আনছি। বুলমা ড্রাগন রাইডারটা গোহানকে দিয়ে দেয় আর গোহান ওখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে আমরা দেখি হিলিং চেম্বারে ও ভেজিটাকে রাখা হয়েছে। ওখানে থাকা ডাক্তারকে জার্ভান বলে ওকে খুব ভালোভাবে হেলদি বানাই দাও যাতে আমি ভালোভাবে টর্চার করতে পারি। দৃশ্য চেঞ্জ হয় গোকুর ওখানে। গোকে দেখে ও উল্টো ঝুলে আপসাইড ডাউন সিট আপ করছিল। ওর ট্রেনিংটা খুবই হার্ড ছিল। ও চিন্তা করতে থাকে আমি আশা করবো ইয়ামজারা ওখানে ভালোভাবে ট্রেনিং করছে। এইদিকে আমরা কিংকার প্ল্যানেটে দেখি ইয়ামজা এখনো বাবলকে ধরতে পারেনি। এবার চান্স আছে টিএনের। পিগল এবার কিংকার কাছে যায় আর বলে আমি ট্রেনিং কমপ্লিট করে ফেলেছি, তাই আমাকে টেকনিক শেখানো শুরু করুন। তখন কিংকার জানে যে যখন সবাই পার করে ফেলবে তখনই শেখাবো। এক কাজ করো ততক্ষণ পর্যন্ত আমাকে গার্ডেনিং এ সাহায্য করো। যেটা শুনে তো পিগল রেগে গিয়ে কিংকে কলার ধরে ফেলে। কিংকে এবার কিউরিয়াস জিজ্ঞেস করে তুমি স্ট্রঙ্গার হয়ে কি করবে? তুমি তো আমাকে প্রমিস করেছিলে তুমি ফ্রিজের সাথে ফাইট করবা না। আমার মনে হয় না তুমি আমাকে মিথ্যা বলছো। পিগল বলে সবকিছু ভুলে যান, এই বলে ওখান থেকে চলে যায়। এইদিকে সবাই অস্থির হয়ে পড়েছিল, কেউ এখনো ধরতেই পারেনি ওদেরকে। তারপরে দেখি সবাই খাবার খাচ্ছিল ইচ্ছা রকম ভাবে। কিংকে দেখে সবাই খাবার খেলেও পিগলো খাচ্ছে না। পিগলোকে দেখে ও শুধুমাত্র পানি খাচ্ছিল। ইয়ামচা আবারও ট্রেনিং শুরু করে দেয়। ফাইনালি ও বাবলকে ধরতে সক্ষম হয়। কিংকে পিগলো ওখানে আসা জিজ্ঞেস করে পিগলো শুনতে কি এই পানি খেয়ে বেঁচে থাকবে তুমি? পিগলো বলে আমি ঠিক আছি। এক একে টিএন আর চাউসু হচ্ছে বাবলকে ধরে ফেলে। এইবার কিংকাই গেইগারিকে ডাকে আর বলে গেইগারি মাথায় হাতুড়টা মারতে হবে, তাহলে এবার তোমরা এই রাউন্ডটা পার করবা। ইয়ামচা প্রথমে আগায় আসে আর হাতুড়টা ধরতে বুঝতে পারে এই হাতুড়িটা অনেক ভারী। তখন ও দেখে গেইগারির সামনে দিয়ে লাইটিং স্পিডে চলে যায়, যেটা দেখে তো অবাক হয়ে যায়। কিংকে এবার পিগলোকে বলে পিগলো তুমি কি ট্রাই করবা? পিগলো বলে আমি এসব ফালতু জিনিসের উপর টাইম নষ্ট না করি, আমি নিজেকেই এখন ট্রেনিং করবো নিজেই। সবাই নিজেদের ট্রেনিং এ লেগে পড়েছিল।
পড়েছিল। আর পিকোলোকে দেখে ও ভাবতে থাকে ভেজিটার থেকেও যদি ওই ফ্রিজা যদি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে আমরা এখানে শুধুমাত্র টাইম নষ্ট করছি। এরপরে দেখি ফ্রিজাকে অনেক সময় পার হয়ে গেছে, ও চিন্তা করতে থাকে আমার ওই ড্রাগন বল লাগবেই। তারপরে আমরা আবারও কিংকাই প্ল্যানেটে দেখতে পাই এইখানে একে একে সবাই গেইগাইকেও হারিয়ে দিয়েছে। ওরা এখন প্রস্তুত নেক্সট রাউন্ডের জন্য। কিংকাই এবার ওদের ট্রেনিং শুরু করতে যাবে আর বলে আমি তোমাদের অপোনেন্ট সিলেক্ট করব। তখন পিকোলো আসার বলে আমাকেও কাউন্ট করো। কিংকাই বলে ও তাহলে পিকোলো এখন জয়েন করতেছে, তাহলে চলো পিকোলো। তখন পিকোলো বলে ওঠে আমি ওদের সবার সাথে একলা ফাইট করব। এই দুর্বল ওই বান্দরা এই গেগারিকে ধরতে এত সময় লাগাই দিছে, তাই আমি ইজিলি ওদেরকে টেকেল দিতে পারবো। এইগুলো শুনলে টিএন ইয়ামসে ওরা তো খেপে যাচ্ছিল, তবে ওরা রাজি হয়ে যায়, ওদের ট্রেনিং শুরু হয়ে যায়। এইখানে পিকোলো একা ছিল আর ওরা তিনজন একের পর এক পিকোলোর উপর অ্যাটাক করতে থাকে। তবে আমরা দেখতে পিকোলো যা বলছিল তাই, ও একলাই এদের তিনজনকে টেকেল করতে পারছিল। আর গেইগাই তো নিজের আলোতে মলম লাগাচ্ছিল। চাওসোকে দেখি ও পিকোলোর পিঠে লেগে গিয়ে ওকে এনার্জি দিয়ে শক দিচ্ছিল। টিএন আর ইয়ামচে ওর উপরে অ্যাটাক করতে আসে কিন্তু ওদেরকে ফেলে দেয় পিকোলো। তখনই চাওসো পিকোলোকে শক দেয় যার কারণে পিকোলোর ব্যথা লাগে। এইবার ও নিজের হাত অনেক লম্বা করে চাওসোকে নিজের পিঠ থেকে হেঁটাই ফেলে। অন্য কেউ হলো এটা পারতো না। ও চাওসোকে এমন তুলে আসার মারে যে চাওসোর মাথা মাঠের ভিতরে ঢুকে যায়। টিএন চিল্লার থেকে চাওসো চাওসো। ক্রিংকে তখন ওকে মনে করে দেয় যে তোমরা আগে মরে গেছো, কেউ একবারে বেশি দুইবার মরতে পারে না। উনি বলে 3 সেকেন্ডের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে। 3 সেকেন্ড পার হতে আমরা দেখি চাওসো আবার ঠিক হয়ে যায়। পিকোলোকে দেখে ও মনে মনে বলে আমি ভাবতে পারিনি ওরা এতটা পাওয়ারফুল হয়ে যাবে, এই ফালতু ট্রেনিং ওদের এত পাওয়ারফুল বানিয়ে দিল। ইয়ামচে পিকোলোর উপরে একের পর এক ঘুষ মারছিল কিন্তু পিকোলো ওকে ডস করে। তখন ওরা সবাই কম্বাইন হয়ে পিকোলোকে একের পর এক মারতে থাকে। এতক্ষণ পিকোলো ওদের উপর ভারী পড়লো, ওরা সবাই এখন পিকোলোর উপর ভারী পড়ছে। ইয়ামচার টিএন বলে তো এটা কেমন লাগলো, কিন্তু আমরা দেখি আমাদের অরা ফর্মার পিকোলো হাসে আর নিজের সব জ্যাকেট ম্যাকেট খুলে ফেলে, মানে বলতে পারো ওই ভারী জিনিসগুলা। ওরা আবারও ফাইট করতে যাবে তখন কিংকাই বলে সরি গাইস আমাদের এখন ব্রেক নেওয়া উচিত, চলো লাঞ্চ করে আসি। তখন সবাই চলে যায় লাঞ্চ করতে, বেচারা পিকোলো। এইদিকে আমরা দেখি ওই হিলিং চেম্বারে যেখানে কিনা ভেজিটাকে রাখা হয়েছিল, ওখানে ডাক্তাররা বলে আশা করছে ভেজিটা এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, এখন শুধু ওর জ্ঞান ফেরার পালা। তখন দেখি ভেজিটার চোখ খুলে যায় আর ওখানে ও একটা ধামাকা করে। এই দিকে থেকে ফ্রিজার রুমে ফ্রিজে জিজ্ঞেস করে ও এখন কেমন আছে, যার ফোন জানে যে ওর যে কোনো সময় এখন জ্ঞান ফিরতে পারে। তখন ওরা একটা ধামাকার আওয়াজ শুনতে পায়। ফ্রিজে বলে কি হয়েছে দেখে আসো। এইদিকে আমরা দেখি যে ভেজিটা হাসতেছিল আর বলে আমি একজন ট্রু সায়ানের পাওয়ার দেখাবো। তখন ও কারো আসার শব্দ শুনে অন্য সাইডে একটা ধামাকা করে। ফ্রিজার জার্মান এদিকে আসছিল, ওরা বুঝতে পারে যে ওটা রিকভারি রুম থেকে আসছে। ওরা এখানে আসার পর দেখতে পারে জাহাজের সাইডে ফোঁটা হয়ে গেছে। ওরা বুঝতে পারে যে এই ফোঁটা দিয়ে ভেজিটা পালিয়ে গেছে। ফ্রিজ জার্মানকেও বলে তাও তাই ভেজিটাকে গিয়ে ধরে নিয়ে আসো, আর তুমি যে 1 ঘন্টার ভিতরে ওকে নিয়ে আসতে না পারো তাহলে তোমাকে এখানে শেষ করে দেবো। কিন্তু আমরা দেখি যে ভেজিটা ওখানে পালিয়েছিল পিছনে। ও এই সুযোগে ফ্রিজারও চেম্বারে চলে আসে আর ওখানে ওই ড্রাগন বলগুলো পেয়ে যায় আর বলতে থাকে লর্ড ফ্রিজা। জার্মান এবার বাইরে বেরিয়ে আসে আর চারিদিকে খুঁজতে শুরু করে ভেজিটাকে। আর ভেজিটা এই সুযোগে চিন্তা করতে থাকে আমাকে এখন এই ড্রাগন বলগুলোকে লুকিয়ে ফেলতে হবে। ওইভাবে চিন্তা করতে থাকে আমাকে কোন প্ল্যান বানানো উচিত। ওর মাথায় একটা বুদ্ধি আসে আর ও ওই রুম থেকে বেরিয়ে জোরে চিল্লায় কি হলো তোরা কি কাউকে খুঁজছিস, এই বলে একটা এনার্জি ব্রাশ দূরে করে দেয়। সবাই তো ভাবে ভেজিটা ওই দিকে আসে আর এই সুযোগে ভেজিটা এখানে একটা ধামাকা করে সব ড্রাগন বলগুলোকে ছুঁড়ে দূরে পাঠিয়ে দেয় যাতে ও পরে ওইগুলোকে গিয়ে সংগ্রহ করতে পারে। যেখানে ধামাকা হয়েছিল ফ্রিজার ওখানে গিয়ে দেখে যে ওখানে ভেজিটা নেই আর ভেজিটা একে একে সব ড্রাগন বলগুলোকে ছুঁড়ে স্পেসশিপের বাইরে পাঠিয়ে দেয় আর সাথে নিজেও বেরিয়ে যায়। ফ্রিজার জার্মান এখানে এসে দেখতে পায় যে ওই 5টা ড্রাগন বল মিসিং, যেটা দেখে তো ফ্রিজা খেপে যায়। জার্মান সাথে বাইরে বেরিয়ে আসে আর বলে ও বেশি দূর যায়নি। ও চারিদিকে খুঁজতে শুরু করে তখন ফ্রিজার উপর চিল্লাতে শুরু করে। আমরা দেখি ফ্রিজা উড়ে আকাশ দিয়ে না পালিয়ে ও পানির ভিতর দিয়ে ডুবে ডুবে যেতে শুরু করে আর বলে ওরা ভাবতেও পারবে না আমি এদিক দিয়ে যেতে পারি। এই দিকে ফ্রিজা তো খুবই খেপে গেছিল। ও জার্মানকে সেই রকম কথা শোনাতে থাকে আর ওকে লাস্ট সুযোগ দিয়ে যায় ও যদি এবার ড্রাগন বল না নিয়ে আসতে পারে তাহলে ওকে এবার শেষ করে দিবে আর তার সাথে কোনো ভুলের ক্ষমাও করবে না। জার্মান এবার ভেজিটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এইবার আমরা গোহানকে দেখতে পাই ও ওই ড্রাগন বলের কাছে পৌঁছে গেছিল যেখানে কিনা ড্রাগন বল ভেজিটা লুকিয়ে রাখছিল। এই গ্রামে আসার পরও দেখে যে চারিদিকে সবাই মরে পড়ে আছে। এইদিকে আমরা দেখি ভেজিটা নদী দিয়ে অন্য পাশটা চলে আসছিল আর চিন্তা করতে থাকে ড্রাগন বল আশপাশে কোথাও আছে আর ড্রাগন বল পেয়েও যায় সব কটা। ও এবার সবগুলোকে এক জায়গায় করে ফেলে আর চিন্তা করতে থাকে 6টা ড্রাগন বল কালেক্ট করে ফেলেছি, 7টা ড্রাগন বল কালেক্ট করলে আমাকে আর কেউ থামাতেই পারবে না। তখন ও একটা কি সেন্স করতে পারে আর বলে এটা কি জার্মান নাকি, কিন্তু আমরা দেখি এটা ক্রিলেন ছিল কারণ ওর পা আগে থেকে বেড়ে গেছিল এখানে। ওকে দেখে ভেজিটা বলে তার মানে ওরা সত্যি এখানে আসছে আর বলতে থাকে ওরা এখানে কি করতে আসছে আর তাছাড়া ওরাতে ড্রাগন বল ছিল তার মানে আমি লাস্ট ড্রাগন বল পেয়ে গেছি। এই বলে হাসতে থাকে আর বলে আমার হয়ে তোমাকে ওইটা খোঁজার জন্য ধন্যবাদ। এই বলে ওর পিছনে চলে যায়। এইদিকে আমরা ওই ভিলেজে দেখতে পাই গোহান সবাইকে হচ্ছে একে একে কবর দিয়ে দেয় আর রাডার নিয়ে খুঁজতে খুঁজতে ওই নদীর কিনারে চলে আসে আর বুঝতে পারে ড্রাগন বলটা ওই নদীর ভিতরে আছে। এই জন্য ওই এবার নেমে পড়ে ড্রাগন বলটা নদীর ভিতরে খুঁজতে আর অনেক খোঁজার পর অবশেষে সেটা পেয়েও যায়।
ফরেস্টার ড্রাগন বল নিয়ে ও পানির উপরে চলে আসে আর আবারও ফিরে আসতে শুরু করে। এইদিকে আমরা মহাকাশে দেখি 50 টাইম গ্র্যাভিটিতে গোকু হার্ড ট্রেনিং করছিল। ও বলতে থাকেন 9999, এইভাবে করে 10,000 সিট আপ মেরে দেয়। একবার দেখো গোকুর 6 প্যাককে, আর ও কোন লেভেলে বডি বিল্ডিং করে ফেলছে। তোমাদের একটা বডি বিল্ডিং করা উচিত। ভেইটার ক্রিলেনের পিছু নিচ্ছিল আর ওইদিকে জার্বনেতে মাথা নষ্ট হয়ে গেছিল। ও যদি ভিটাকে খুঁজে না পায় তাহলে ফ্রিজে ওর 12টা বাজাবে। তখন ও কিছু একটা আওয়াজ শুনতে পায় আর খুঁজে দেখে কিসের আওয়াজ। তখন ও দূর থেকে কাউকে যেতে দেখে আর বলে এটা কি ভেজিটা, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখে এটা ক্রিলেন আর ওর হাতেও ড্রাগন বল ছিল। তারপর ও ভিটাকেও পেয়ে যায় যে কিনা ক্রিলেনের পিছনে ছিল না। ও তাড়াতাড়ি সময় নষ্ট করে ও চলে যায়। বেচারা ক্রিলেন তো আনন্দে আনন্দে যাচ্ছিল নতুন পাওয়ার পাওয়ার পরে, আর ওর পিছনে দুজন লাগিয়ে পড়ছিল। ভিটাকে দেখি ও বুঝতে পেরেছে জার্বন ওর পিছু করছে আর বলে সমস্যা নেই, আমি ওরও টেক কেয়ার করে নেব। লাস্ট ফাইটে পরে আমি আগের থেকে ডাবল পাওয়ারফুল হয়ে গেছি, ও এটা ভাবতেও পারবে না। এদিকে গৌকে দেখে ও আরো একটা সিট আপ মারার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, বহুত কষ্ট হচ্ছিল। তখনই আমরা দেখি ওখানে একটা মনিটর চলে আসে আর ডক্টর ব্রিপ বলে আমি তোকে বলছিলাম না আচমকা 100 গুণ গ্র্যাভিটিতে ট্রেনিং করবা না। গোকু বলে আরে আমি তো 50 টাইম গ্র্যাভিটিতে ট্রেনিং করছি। তখন আমরা দেখতে পাই গ্র্যাভিটি মেশিনে 100 টাইম গ্র্যাভিটি দেখা যাচ্ছে। গোকু বলে গ্র্যাভিটি মেশিন কি নষ্ট হয়ে গেল নাকি? ডক্টর ব্রিপ বলে আমার কোনো যন্ত্রপাতিতে কোনো সমস্যা নেই, দাঁড়াও আমি চেক করছি। এই বলে চেক করতে শুরু করে। তখন আমরা দেখি যে গ্র্যাভিটি মেশিনের গ্র্যাভিটি বারবার ওঠানামা করতেছিল। ডক্টর ব্রিপ গোকুকে জানায় গ্র্যাভিটন মেশিন আনস্টেবল হয়ে গেছে, কারণ একটা সৌরঝড়ের মধ্যে তোমার স্পেসশিপ পড়ে গেছে। গোকু বলে এটা কি ঠিক হবে না? ডক্টর ব্রিপ জানায় এমনটা না, 1 ঘন্টার ভিতরে এই সৌরঝড় থেমে যাবে। গোকু বলে কি 1 ঘন্টা? আমি তো অতক্ষণ টিকেই থাকতে পারবো না। ডক্টর ব্রিপ ওকে আস্থা রাখতে বলে। তখন আমরা দেখি স্পেসশিপটা কাঁপাকাঁপি করতে শুরু করে ওই ঝড়ের কারণে, আর গ্র্যাভিটন মেশিন আনস্টেবল হয়ে যায়। তোমরা ভাবতে পারো এটা তো সাধারণ ব্যাপার, কিন্তু তোমার যদি ওজন 60 কেজি হয়ে থাকে তাহলে 100 গুণ গ্র্যাভিটিতে 6000 কেজি হয়ে যাবে, যেটা কিন্তু হিউজ লেভেলের। যেহেতু গোকু 50 টাইম গ্র্যাভিটিতে কমফোর্টেবল হয়ে গেছে তাই এখন ও পর্যন্ত টিকে আছে, কিন্তু বেশি গুণ এরকম থাকলে ওর 12টা বেঁচে যাবে। এইদিকে বুলমাকে দেখতে পাই, ওখানেও ক্রিলেন চলে আসে। ওকে দেখতে বুলমা ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে আমি তোমাকে কতবার বলছি এইভাবে আচমকা এসে আমাকে ভয় দেখাবে না। ক্রিলেন ওকে বলে আমি তো ওখানে বলছিলাম বাইরে থাকবা না, এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। বুলমা বলে আমি এখন অনেক বড় হয়ে গেছি, তোমাকে এখন আমাকে জ্ঞান দেওয়া লাগবে না। ও ক্রিলেন তোমার হাতে কি ওটা ড্রাগন বল নাকি? বুলমার ক্রিলেন খুশি হয়ে যায়। বুলমা বলে এইখানকার প্ল্যানেটের ড্রাগন বল তো দেখছি অনেক বড়। ক্রিলেন এবার জিজ্ঞেস করে গোয়ান কই গেল? তখন বুলমা জানে যে ভেইটা যে গ্রামে হামলা করছিল ওই গ্রামে ড্রাগন বলের লোকেশন গোয়ান পেয়ে গেছে, তাই ওইটা আনতে গেছে। তখন হঠাৎ করে ক্রিলেন একটা হিউজ লেভেলের কি সেন্স করতে পারে আর বলে অনেক পাওয়ার লেভেলে কেউ আমাদের দিকে আসছে। বুলমা বলে এটা গোয়ানও তো হতে পারে, কিন্তু ক্রিলেন জানে না এটা গোয়ান না। তখন আমরা দেখি ওখানে ভেইটা চলে আসে, ওকে দেখে তো ওরা থাওয়া মেরে যায়। ক্রিলেন কাঁপতে কাঁপতে মনে মনে ভাবছিল আমি নিজের পাওয়ার এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ভেইটা আমার পিছনে আছে আমি টেরই পাইনি। ভেইটা বলে আমি এত দূরের একটা প্লেনে আসলাম, তারপরে আর্থলিং এর সাথে দেখা হয়ে গেল, আর তারপর আমি যা খুঁজছিলাম সেটাও পেয়ে গেলাম, তাই দ্রুত এটা আমাকে দিয়ে দাও। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের এখান থেকে পালাতে দেবো না, আর যদি দিয়ে দাও তাহলে তোমাদেরকে আমি যেতে দেবো, তবে তার আগে আর একটা ঝামেলা ক্লিয়ার করবো। তখন আমরা দেখি ওখানে জার্বন চলে আসে। জার্বনের হ্যান্ডসাম চেহারা দেখে তো বুলমা ফিদা হয়ে যায় আর বলে আরে আমার রাজকুমার রেস্কিউ করতে চলে আসছে। কিন্তু ক্রিলেন তো জানে এখানে আসলে খেলাটা চলছে কি, ও নিজে ভাবতে পারেনি ওর ড্রাগন বলকে ও এইভাবে ছেড়ে চলে যাবে। দৃশ্য চেঞ্জে আমরা গোকুকে দেখতে পাই, ও এখানে অনেক বড় বিপদে পড়ছে, কারণ গ্র্যাভিটন মেশিন সৌরঝড়ের কারণে 100 টাইম গ্র্যাভিটিতে চলে গেছে। এটি দেখে তো ডক্টর বিপদ চিন্তায় পড়ে গেছিল। উলঙ্গার পর ওনাকে বলছিল কোনো বুদ্ধি বাই করার জন্য। গোকুকে দেখতে পাই ও কোনো রকমে করে উপরের দড়িটা ধরার চেষ্টা করে যাতে ওটাকে ছিটতে পারে, কিন্তু এত বেশি গ্র্যাভিটির কারণে ওর হাত দড়ি থেকে ফসকে যায় আর ওর হাত থেকে সস বেরোতে থাকে। এমন যদি চলতে থাকে তাহলে ওর বডি এখানে ভেঙে যাবে। ওই এবার কামিয়ামেয়া করে, কিন্তু ওইটা কোনোভাবে উপরের দিকে উঠতে পারছিল না, কিন্তু ওইটা খুব কষ্ট উপরের দিকে যায়। তবে ওইটা আবার উল্টে এসে গোকুর গায়ে হিট করে আর তার সাথে ওর পুরো বডি থেকে করকার আওয়াজ আসতে থাকে। তোমরা তো বুঝছো কিসের আওয়াজ। এত ব্যথায় গোকু চিল্লে ওঠে। এইদিকে আমরা প্ল্যানেটনামিকে দেখি, ক্রিলেন তো ভয় পেয়েছিল, একটা জেলায় বাসি না দুইটা এখানে হাজির হয়েছে, কিন্তু আমাদের বুলমা তো জার্বনের উপর ফিদা হয়ে গেছিল। ও ক্রিলেনকে বলছিল ও কি আমাকে ডেটে নিয়ে যাবে, কিন্তু ক্রিলেন তো জানে এই বাবাজি কিরকম ঠেলা দিবি পরে। জার্বন ভেজটাকে বলে বেইটা কি ভাবছিস তুই আমার থেকে বেশি পালাতে পারবি, আর এইটা বলিস না আর্থলিং এর সাথে তুই টিম আপ করেছিস। বুলমা বলতেছিল উহু আমাকে রেস্কিউ করে নিয়ে যাও, যেটা দেখে ভেইটা বলে ইডিয়েট। জার্বন হুমকি দিয়ে বলে সবগুলো ড্রাগন বল কোথায় আছে ওইগুলো বল, তুই আমাকে বলতে পারিস কিংবা ফ্রিজাকে বলতে পারিস। এর উত্তরে ভেইটা বলে তোর দম থাকলে আমার মুখ থেকে কথা বের করে দেখা, আর এইটা করানোর জন্য তোর ট্রান্সফর্ম হওয়ার দরকার, কারণ তুই এই ফর্মে আমাকে কখনোই হারাতে পারবি না। এই অসম্মানে জার্বনে ইগোতে লেগে যায় আর বলে ফ্রিজের জন্য আমি তোকে বাঁচিয়ে রাখছি, না হলে এতক্ষণে কখন শেষ করে দিতাম। কিন্তু ভেজিটা ওকে উস্কাতে থাকে, যে কারণে জার্বন রেগে গিয়ে ওর উপর অ্যাটাক করে। তবে আমরা দেখি ভেজিটা ওটা ডস করে উপরের দিকে চলে যায় আর জার্বনের উপরে একের পর এক এনার্জি ব্লাস্ট করতে থাকে, কিন্তু জার্বন ঠিক ওর পিছনে চলে যায় অ্যাটাক করতে যায়। তবে ভেজিটা ওটা ডস করে ফেলে। ওরা দুজন ফাইট করতে দেখে ক্রিলেন
ক্রিলেন বুলমাকে নিয়ে পালানোর চেষ্টা করে, যেটা থেকে ভেজিটা খেপে গিয়ে ওদের উপর এনার্জি ব্লাস্ট করে আর বলে, কোথায় যাচ্ছিস তোরা? জার্ভন এবার ভেজিটার উপর অ্যাটাক করতে আসলে ভেজিটা ওকে কিক মেরে ফেলে দেয়। নিচে আসার পর জার্ভনের ফ্রিজের দেওয়া হুমকির কথা মনে পড়তে থাকে, যদি ও ড্রাগন বল আর ভেজিটাকে না পায় তাহলে ফ্রিজে ওকে শেষ করে দেবে। এইটা ভেবে ও অ্যাটাক করতে যায়, কিন্তু ভেজিটা ইজিলি ডস করে। এইটা দেখে জার্ভন মনে মনে বলে ও আগের থেকে স্ট্রং হয়ে গেছে। তবে আমরা দেখি ওর সাথে সাথে ও ট্রান্সফর্ম হয়ে যায় ওর ওই অদ্ভুত মনস্টার ফর্মে, যেটা দেখে সবচেয়ে বড় হার্ট ব্রেক হয় বুলমার। ও বলে, আরে এ তো মনস্টার হয়ে গেল। জার্ভন ভেজিটাকে বলে, তুই একমাত্র যে আমার সেকেন্ড ফর্মকে 2 বার দেখছস। গোহানকে দেখে ও বুলমাদের কাছে যাচ্ছিল আর চিন্তা করছিল যে ওই লেকের মধ্যে ড্রাগন বল কে ফেললো। তবে তখনই ও 2টা পাওয়ারফুল কি সেন্স করতে পারে যেখানে কিনা বুলমারা আছে, তাই ও দ্রুত যেতে শুরু করে। ভেজিটা জার্ভন ফাইট করতেছে আর বুলমা চিন্তা করতেছিল যে কোন দুঃখে যে এখানে আইছিলাম। এইদিকে আমরা দেখতে পাই গোকু এবার দোল দোল হয়ে চলতেছিল, কারণ ওকে কোনোভাবে করে ওই দড়িটা ছিঁড়তে হবে, না হলে ও তো মুক্ত হতেই পারবে না। আর 100 গুণ গ্র্যাভিটিতে যদি ও বেশিক্ষণ থাকে তাহলে ও সব রক্ত এসে ওর মাথায় জমান পেতে যাবে আর ও এখানে মারা পড়বে। তবে কোনো সাধারণ মানুষ হলে এতক্ষণে ও টপকে যেত। তবে এটা গোকু, যে কিনা হচ্ছে মার্শাল আর্ট ট্রেনিং করে। দোল দোল হয়ে ঘুরতে ঘুরতে ও কায়াকান করে আর ওই দৌড়ি ছিঁড়ে ম্যাশিং এর উপর থাবা মারতে সক্ষম হয়। এটা থেকে ডক্টর ব্রিফ খুশি হচ্ছিলই, কিন্তু আমরা দেখি যে গ্র্যাভিটন মেশিন বন্ধ হয়নি, গোকু মিস করে ফেলেছে। পরে পরে গোকু বলতেছিল, মনে হচ্ছে আমার হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে, আমাকে মেশিনটা অফ করতে হবে। আর তখনই ও সেন্সলেস হয়ে যায়। এইদিকে দেখে জার্ভন ভেজিটার উপরে একটু ভারী পড়তেছিল। ডক্টর ব্রিফকে দেখে উনি হচ্ছে গোকুকে জাগানোর চেষ্টা করে আর গোকু জেগেও যায়। ও অনেক কষ্টে শেষে শেষে উপরে উঠে ওর থুতনি দিয়ে মেশিনে বাড়ি মারে আর সাথে সাথে নিচে পড়ে যায়। ও ভাবছিল হয়তো মেশিনটা বন্ধ হয়নি, কিন্তু আমরা দেখি যে গ্র্যাভিটি নর্মাল হয়ে যায়। তুমি এমন পর্যায়ে থাকলে অবশ্যই চিন্তা করতে, বাপরে মৃত্যুর কাছে পৌঁছে গেছিলাম, 100 টাইম গ্র্যাভিটিতে আর কখনো যাব না। কিন্তু এইটা হলো গোকু, ও চিন্তা করতে থাকে আমি 100 টাইম গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স করে ফেলেছি, আমাকে ওইটাতে ট্রেনিং করা লাগবে, তাহলে আমার প্ল্যানেট নেমে ফাইট করার চান্স আছে। সত্যি বলতে গোকুর চিন্তা একদম ঠিক। গোকু এখন যে লেভেলে আছে ফ্রিজ আউট থেকে 100 গুণ বেশি পাওয়ারফুল। জার্ভনকে দেখে ও ভেজিটার উপর অ্যাটাক করে, কিন্তু ভেজিটা চাকমা দিয়ে দূরে সরে আসে। জার্ভন আবারও ছুটে যাচ্ছিল ভেজিটার দিকে, কিন্তু আমরা দেখি ভেজিটা ওর চোখে ধুলো মেরে দেয়, যার কারণে জার্ভন কিছুই দেখতে পাচ্ছিল না। আর এই সুযোগে ভেজিটা জার্ভনের পিঠে এক পাঞ্চ মারে। জার্ভন নিজেকে সামলে ওঠার আগে ভেজিটা ওকে 2 হাত দিয়ে মেরে পানিতে ফেলে দেয় আর একের পর এক এনার্জি ব্লাস্ট করতে থাকে। জার্ভন এবার পানি থেকে বাইরে বেরিয়ে আসে আর ওর ভিটার উপরে খুব রাগ হচ্ছিল। ভিটা ওকে বলে, তুই যদি বাঁচতে চাস তাহলে আমার কাছে ভিক্ষা চা। যেটা শুনে জার্ভন হাসে আর বলে, তুই কি আমার ব্যাটেল পাওয়ারের থেকে বেশি স্ট্রং নাকি? যেটার উত্তরে ভেজিটা বলে, তুই সায়ানদেরকে আন্ডার এস্টিমেট করে ফেলছিস, আমরা যত ব্যাটেল লড়ি আমাদের পাওয়ার তত মাল্টিপ্লাই হতে থাকে। আর এই কথাগুলোর সাথে আমরা গোকুকে দেখতে পাই ও সিস্টে সিস্টে সেন্সুমিনের কাছে যাচ্ছিল, কারণ ও 2 পা আর 2 হাতই ভেঙে গেছে। ও কোনো রকমে করে একটা সেন্সুমিন খেয়ে ফেলে আর পুরোপুরি হেল হয়ে যায়। সুস্থ হয়ে লাফাতে লাফাতে বলে, সময় এসে গেছে 100 টাইম গ্র্যাভিটিতে ট্রেনিং করা। কিন্তু ও বলে, না আগে খায়া দায় আসি, এই বলে খাইতে চলে যায়। এই দিকে ক্রিলেন বলছিল, ওরা যত ফাইট করো তত বেশি স্ট্রং হয়ে যায়। জার্ভন তো ভেজিটার কথা একদম বিশ্বাসই করছিল না। ভেজিটা বলে, তুই রং জার্ভন, আমি তোকে তোর যে কোনো ফর্মে হারাতে পারি এখন। ওদের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটে ভেজিটা ডমিনেট করে আর জার্ভনের পেটে ওর হাত ঢুকিয়ে দেয়, যেটাতে বেচারা জার্ভনের অবস্থা তো একদম খারাপ হয়ে যায় আর ওর মনের ভিতরে ভয় ঢুকে যায়। জার্ভন এখনো নিজের জীবনের জন্য ভিক্ষা চাচ্ছিলই, তখনই আমরা দেখি যে ভেজিটা ওকে ডোনাট বানিয়ে দেয় এনার্জি ব্লাস্ট করে আর ও সোজা গিয়ে পানিতে পড়ে, যেমনটা ও ভেজিটাকে ফেলে দিয়েছিল। মানে ভেজিটা নিজের রিভেঞ্জ জার্ভনের থেকে নিয়ে নিছে। এইবার ও সরাসরি ক্রিলেন আর বুলমার পিছনে পড়ে আর ক্রিলেনকে দেখে বলে, তোর সাথে পৃথিবীতে যখন দেখা হয়েছিল তার থেকে বেশি পাওয়ারফুল এখন হয়ে গেছিস তুই, কিন্তু তারপরে তুই আমার লেভেলের না এখনো। তাই ওই ড্রাগন বলটা ভালো ভালো দিয়ে দেয়, কিন্তু ক্রিলেন ড্রাগন বলটা দিতে অস্বীকার করে। ভেজিটা হুমকে দেয়, তুই যদি ড্রাগন বল না দিস তাহলে তোর পাশের জনকে আগে মারবো, তারপরে তোকে মারবো। যেহেতু বুলমার ক্রিলেনের সাথে ছিল, ক্রিলেনের আর কিছুই করা ছিল না, ও বাধ্য হয়ে ড্রাগন বলটা ভেজিটাকে দিয়ে দেয়। ভেজিটা তো 7 নম্বর ড্রাগন বল পেয়ে খুবই খুশি হয়ে যায় আর চিন্তা করতে থাকে, এখন সবগুলো ড্রাগন বল দিয়ে আমি এখন উইশ করব। কিন্তু ও তো আর জানে না যে ওর আরেকটা ড্রাগন বল গুহার নিয়ে ফুরত হয়ে গেছে। এই বলে ভেজিটা ক্রিলেন আর বুলমাকে ছেড়ে এখান থেকে চলে যায়। তোমরা ভাবছো ক্রিলেন এত সহজে ড্রাগন বল দিয়ে দিছে? না, ও আসলে মনে মনে চিন্তা করছিল গোহানের সাথে যেন ভেজিটার দেখা না হয়, কারণ ও জানে গোহানের কাছে ড্রাগন বল আছে আর ওইটাই ওদের শেষ চান্স হবে। বুলমা ক্রিলেনকে বলে, ক্রিলেন তুমি ওকে ড্রাগন বলটা কেন দিয়ে দিলে? এখন তো ও ড্রাগন বল দিয়ে উইশ করে ফেলবে। ক্রিলেন জানায়, আমরা যদি ওদেরকে ড্রাগন বল না দিতাম তাহলে ও আমাদেরকে মেরে এমনিতে ড্রাগন বলটা নিয়ে নিত, তার থেকে নিজেদের জীবন বাঁচানোটা ফরজ আমার মনে হয়েছে। ও এই ড্রাগন বল নিয়ে গেছে তো কি হয়েছে, তারপরে ও উইশ করতে পারবে না। তোমার মনে আছে না তুমি ড্রাগন রাডারে যে ড্রাগন বলের কথা বলছিলে গোহান যেটা নিতে গেছে? বুলমারও তখন মনে পড়ে যায় আর বলে, হ্যাঁ গোহান যদি ওই ড্রাগন বলটা নিয়ে আসতে পারে ভেজিটা তাহলে আর হচ্ছে উইশ করতেই পারবে না। তখন ক্রিলেন বলে, একটাই আশা করবো যেন ভেজিটার সাথে গোহানের দেখা না হয়ে যায় রাস্তায়। এইদিকে ফ্রিজের স্পেসশিপে থেকে ফ্রিজে তো জার্ভনের জন্য ওয়েট করতে করতে খুবই বিরক্ত হয়ে গেছে। ওর বিরক্ত হওয়া থেকে সোলজাররা খুবই ভয় পাচ্ছিল। ফ্রিজে বলতে থাকে, জার্ভনের তো এতক্ষণে চলে আসার কথা ছিল, অ্যাটলিস্ট যদি ভেজিটা ওকে না মেরে ফেলে তাহলে। আর হয়তো বা ও আমার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে আর
আর যদি এমনটা হয় তাহলে আমি আমার নিজের হাতে ওকে শেষ করব। পিছনে থাকা সোলজারটা জানে লর্ড ফ্রিজা গিনিফোর্স কনফার্ম করেছে ওরা যে কোনো টাইমে আমাদের এখানে চলে আসতে পারে। যেটা শুনে তো ফ্রিজা খুবই খুশি হয়ে যায় আর বলে ওরা আসছে তাই তোকে আর প্রয়োজন নাই। এই বলে ওই সোলজারকে উড়াই দেয়। আমরা দেখি যে ওই ফ্রিজার ওই হেডকোয়ার্টারে এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল গিনিফোর্স খুব জলদি রওনা হবে। তোমাদেরকে বলে রাখি এই গিনিফোর্স কিন্তু সেই লেভেলে পাওয়ারফুল। তোমরা চিন্তা করতে পারো গিনিফোর্সকে আরামসে ভিজিটা ট্যাকল দিতে পারবে, কিন্তু না, গিনিফোর্সের পাওয়ার তোমরা কল্পনাও করতে পারোনি এখনো। ফাইনালি গিনিফোর্স প্ল্যানেট ন্যামিকের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ক্রিংকাই প্ল্যানেটে আমরা দেখি যে ওরা সবাই ট্রেনিং করতেছিল। তখন হঠাৎ করে কিংকাই কিছু একটা সেন্স করতে পারে আর চমকে যায়। উনি বলেন আমি সেন্স করতে পারছি একটা বড় পাওয়ার লেভেলের ফোর্স প্ল্যানেট ন্যামিকের উদ্দেশ্যে রওনা দিছে। ইয়ামসা দৌড়ে এসে বলে গোকু নাকি, কিন্তু কিংকাই জানে না ওরা 5 জন আর ওরা খুবই ইভিল। তখন উনি চিল্লে ওঠে গিনিফোর্স এটা, যেটা শুনে পিকোলোর ধ্যানও ভেঙে যায়। ইয়ামসা জিজ্ঞেস করে এরা আবার কারা। তখন কিংকাই জানে ওরা ফ্রিজার স্পেশাল স্কোয়াড, যারা কিনা হাইলি ট্রেন্ড আর হাইলি পাওয়ারফুল। এই পুরো ইউনিভার্সের যতগুলো প্ল্যানেটে তাণ্ডব চলছে ফ্রিজা ওদেরকে কন্ট্রোল করেই করেছে, আর ফ্রিজা আজ ওদের মাধ্যমে এত পাওয়ারফুল হয়ে গেছে। ইয়ামসা হাসার বলে আরে কিংকাই চিন্তা করেন না, আমরা আপনার কাছে ট্রেনিং করতেছি, আমরা গিয়ে ওদেরকে আরামসে খেলাইতে পারবো। কিন্তু তখন ইয়ামসা খেয়াল করে যে কিংকাই হচ্ছে চা এক মনে ঢেলেই যাচ্ছে, যেটা থেকে ওখানকার পরিস্থিতি শান্ত হয়ে যায়। কিংকাই মনে মনে ভাবছিল ইউনিফোর এতটা পাওয়ারফুল গোকু কখনোই ওদেরকে হারাতে পারবেই না। আশা করবো গোকু যেন ওখান থেকে ফেরত আসে। আমরা ফাইনালি গোকুকে দেখতে পাই, ও 100 টাইম ক্যাভিটিতে একদম কমফোর্টেবল হয়ে গেছে। তোমরা চিন্তা করছিল কিছুক্ষণ পরপর পাওয়ার বেড়ে যাচ্ছে, আসলে না, এখানে কয়েকদিন পার হয়ে গেছে। আমরা গোহানকে দেখতে পাই, ও যাচ্ছিল তখন ও ভেজিটার কি সেন্স করতে পারে, যেটা থেকে ও ঘাবড়ে গিয়ে দ্রুত লুকিয়ে পড়ে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল ভেজিটা ওকে গোহানের কি সেন্স করতে পারে। গোহান দ্রুত নিজের পাওয়ার লেভেল হাইড করে ফেলে, যেটা কিনা ভেজিটা বুঝতে পেরে চিন্তা করতে থাকে ও কোথায় পালাতে পারে। ও একদম গোহানের ঠিক পিছনে ছিল। গোহান মনে মনে দোয়া করছিল ও যেন চলে যায়। ভেজিটা এবার জোরে জোরে বলতে থাকে যে পালিয়ে আসিস, দ্রুত বাইরে বের হ, আমি জানি যে তুই এখানে আসিস, আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি। গোহান বুঝতে পারছিল না ও কি করবে। ওর ক্রিলেনের কথা মনে পড়ে যে ও এতটাই স্ট্রং না যে ও ভেজিটাকে ফেস করতে পারবে। এইবার ভেজিটা বলে অনেক হয়েছে, তাহলে তোকে আমি খুঁজে বের করছি। এই বলে ওর হাতে এনার্জি জমা করতে থাকে যাতে ও পুরো এলাকাটা ধ্বংস করে দিতে পারে। আর ও যখন ওই এনার্জি ব্লাস্টটা মারতে যাবে তখন গোহান চিল্লে ওঠে প্লিজ। ও ড্রাগন বলটাকে ওই পাহাড়ের পিছনে রেখে ভেজিটার সামনে চলে আসে আর বলে আমি এখানে আসি। গোহানকে দেখে ভেজিটা বলে ও সন অফ ক্যাকারট, আমি তো ভাবতে পারিনি তোমার সাথে দেখা হয়ে যাবে। আর চিন্তা করো না, তোর ফ্রেন্ডের সাথে দেখা করে আসছে একটু আগে। তখন এই গোহান ভেজিটার হাতে ড্রাগন বল থেকে চমকে যায় আর বলে যে তুমি এটা কোথায় পেলে। এটার উত্তর ভেজিটা বলে এইটা ওই টাকলা আর ওই মায়ের কাছ থেকে পাওয়া গিফট। গোহান তো চিন্তায় পড়ে যায়, ভেজিটাকে আবার ওদেরকে শেষ করে দেয়নি তো। ভেজিটা বলে চিন্তা করো না, আমি ওদেরকে টাচ করিনি, তুমি যদি চাও তাহলে আমি ফেরত গিয়ে ওদেরকে একদম খেলায় আসতে পারি, তবে আমার ওইটা করার ইচ্ছা নাই। আমার কাছে এখন সব ড্রাগন বল আছে, তাই আমি একটু দয়ালু হতে যাচ্ছি। গোহানও বুঝতে পারে যে ভেজিটা ওই ড্রাগন বলটা আসলে লুকিয়ে রাখছিল, যেটা কিনা ওই লেকের মধ্যে থেকে পাইছে। ও ধপ করে ভেজিটা গোহানের সামনে চলে আসে আর গোহানের হাতে থাকা রাডারকে দেখে বলে ওইটা কি। গোহান বলে এটা একটা ওয়াচ। যেটা শুনে ভেজিটা বলে তোমার প্ল্যানেটের লোকেরা এখন ওই টেকনোলজিতে এত পিছিয়ে। গোহান বলে এটা অ্যান্টিক ওয়াচ, তাই আমি আমার সাথে রাখছি। ভেজিটা আবার গোহানকে জিজ্ঞেস করে তোর বাবা কি এখানে আসছে নাকি, কিন্তু গোহান জানায় না উনি আসেনি, আমরাই আসছি খালি। ভেজিটা ওর হাত বাড়ায়, যেটা দেখে গোহান ঘাবড়ে যায়। তবে আমরা দেখি যে ভেজিটা ওর মাথায় হাত দেয়। ভেজিটা আবার গোহানকে আদর করে বলে একটা জিনিস দেখছো, আমরা লাস্ট সায়ান, তাই আমাদের একে অপরের খোঁজ নেওয়া উচিত। মনে করতে পারো আমরা 3 জন ভাই ভাই। আর এই বলে গোহান বোঝে ওঠার আগে ওর পেটে এলবো মেরে দেয়। এই এলবো খেয়ে তো গোহানের মুখ দিয়ে আম্মা ডাক বের হয়ে যায়। তোমরা কি ভাবছিলে এটা ভালো হয়ে গেছে? না, এই হারামি থাকবে। ওইবার গোহানের মাথায় পা দিয়ে বলে তুই তোর বাপের থেকে বেশি বলদ, তোরা পৃথিবীতে ফিরে যা আর ওখানে গিয়ে মায়ের কাছে কাঁদ, এটা কোনো ঘোরার জায়গা নয়। আর এই বলে ওখান থেকে চলে যায়। ভাগ্য ভালো যে ভেজিটা ওই ড্রাগন বলটা দেখে ফেলেনি, যেটা কিনা ওর ঠিক সামনেই ছিল। গোহান সোজা বসে আর বলে কে বলো, সে তো দেখতেই পেলাম। এই দেখে বুলমা সবকিছু প্যাক করে ফেলেছিল ক্যাপসুলের মধ্যে। আর ক্রিলেন চিন্তা করছিল গোহান কেন এখনো আসছে না, কিন্তু তখনই ও খেয়াল করে যে গোহান এখানে ড্রাগন বল নিয়ে আসছে। গোহান ড্রাগন বল পেয়ে গেছে দেখে ওরা সবাই খুবই খুশি। ক্রিলেন বলে গোহান আমরা সেলিব্রেট পরে করব, আগে আমাদের এখান থেকে পালাতে হবে। গোহান বলে হ্যাঁ আমি জানি, ভেজিটা আমাকে এইসব কিছু বলছে, তবে চিন্তা করো না, আমি ওর থেকে এই ড্রাগন বল পলাই নিয়ে আসছি। ও একদম বুঝতেই পারেনি। এই দেখে আমরা ওই ন্যামিকেন ভিলেজে ভেজিটা এখানে ওই লুকানো ড্রাগন বলটা নিতে চলে আসছে, কিন্তু ও তো আর জানে না গোহান ওটা নিয়ে চলে গেছে। এবার ও পানিতে নেমে পড়ে আর ড্রাগন বল খুঁজতে থাকে, কিন্তু চারিদিকে খোঁজার পরও কোথাও ড্রাগন বল পায় না। তখনই ওর গোহানের কথা মাথায় চলে আসে। ও চিন্তা করতে থাকে ওই ছেলেটা অদ্ভুত ব্যবহার করছিল, আমি নিশ্চিত ও আমার কাছ থেকে নিশ্চয়ই ড্রাগন বল লোকাচ্ছিল তখন, কিন্তু ও ড্রাগন বলটা পেলো কিভাবে। তখন ওর মনে পড়ে যায় গোহানের কাছ থেকে ওই ডিভাস্টার কথা, যেটা কিনা গোহান বলছিল ঘড়ি। ও বোঝা যায় যে ওইটা কোনো ঘড়ি না, ওইটা আসলে ড্রাগন বল খোঁজার একটা মেশিন। এগুলো ভেবে ভেজিটার মাথায় রাগ চড়ে যায়। ও খেপতে পানি থেকে বের হয়ে ওইদিকে চলে যায়, যেতে গিয়ে না বুল মারা ছিল। ও এইবার ওদেরকে পেলে আর ছাড়বেই না।
এইগুলো বুঝতে পারার পর ভেজিটার রাগ 7 আসমান পার হয়ে যায়। ও চিল্লায় পানি থেকে বের হয়ে আসে আর সোজা বুলমাদের ওইদিকে যেতে শুরু করে। ও বলতে থাকে, আমি তোদেরকে পাই একবার খালি, তোদের একটাকেও ছাড়বো না আর। ও এখানে আসার পরে গুহার ভিতরে ঢুকে দেখে যে কেউ নেই, কারণ বুলমারা এখান থেকে চলে গেছে আগেই। ও তো আরো বেশি রাগ হতে থাকে আর তার উপরে ওদের কেউ সেন্স করতে পারছে না। তবে ও শান্ত হয় আর বলে, চিন্তার বিষয় নাই, আমার কাছে 6টা ড্রাগন বল আছে, ওদের ইচ্ছা পূরণ করতে হলে আমার কাছে আসতেই হবে। এদিকে দৌড়ে আমরা একটা জায়গাতে দেখি এইখানে ওরা 3জন পালাইছিল। বুলমা তো এখানে কমপ্লেন করছিল, এখানে না আছে থাকার জায়গা, না আছে বাথরুম, না আছে গোসল করার জায়গা, এখানে আমার থাকতে একদমই ভালো লাগছে না। গোহান বুলমাকে শান্ত থাকতে বলে। ক্রিলেন এবার বুলমাকে বলে, বুলমা এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি গোহানকে নিয়ে গরুর ওখানে যাব আর ওর হিডেন পোটেনশিয়াল আনলক করাবো। বুলমা তো মানতেই যাচ্ছিল না, তখন ক্রিলেন বোঝায়, প্রথমত আমরা ওখানে খুব তাড়াতাড়ি চলে যাব, আর দ্বিতীয়ত যখন আমরা ওখান থেকে ফেরত আসবো বেইটা আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। এইটা শুনে বুলমা আর গোহান তো কিছুই বুঝতে পারছিল না এইসবের। এরপর ওরা এখান থেকে বেরিয়ে পড়ে গরুর ওখানে যাওয়ার জন্য। এর কিছুক্ষণ পরে আমরা দেখি যে বুলমা ঝিমাচ্ছিল, তখনই ওর পাশে একটা এনার্জি ব্লাস্ট হয় আর ওখানে ভেজিটা চলে আসে। ও তো এখানে সেই রকম খেপেছিল আর বুলমার উপর হামলা করে দেয়। আমরা দেখি বুলমা চিল্লাচ্ছিল আর ও এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল এগুলো। এইদিকে ভেজিটাকে দেখতে পায়, ও 6টা ড্রাগন বল নিয়ে বসেছিল। ও বলতেছিল, ক্যাকাওটা ছেলের কাছে ড্রাগন বল খুঁজে বের করার যন্ত্র আছে, আমাকে কোনোভাবে এই ড্রাগন বলগুলোকে একা ছাড়া যাবে না। আমরা দেখি অনেকগুলো পাওয়ারফুল লেজার বিম এক এক জায়গায় গিয়ে পড়ছিল, যেগুলো দেখি ভেজিটা বলে, ফ্রিজা তাহলে এখন অনেক রেগে আছে, এই কারণে ও মাথা নষ্ট হয়ে চারিদিকে হামলা করছে। তবে চিন্তা করার দরকার নেই, আমি খালি একবার আমার উইশ করতে পারি, তারপরে দেখাচ্ছি ওকে। ফ্রিজাকে দেখি ও ভিটাকে সেই রকম গালি দিচ্ছিল আর এনার্জি ব্লাস্ট করতে থাকে। একটা এনার্জি ব্লাস্টও সেখানে সেই লেভেলের ডিস্ট্রাকশন ছিল। বুলমার এখানে দেখে ফ্রিজের ওই ধামাকার কারণে ড্রাগন বলটা গড়াতে গড়াতে ওরা ওখান থেকে বের হয়ে যায়। এইদিকে গোহান আর ক্রিলেনকে দেখতে পায়, ওরা খুব স্লোলি হচ্ছে গরুর ওইদিকে যাচ্ছিল। ক্রিলেন বলে, এইভাবে আমরা চলতে থাকলে ভেইটা আমাদেরকে সেন্স করতে পারবে না, কিন্তু এইভাবে আমাদের গরুর ওখানে যাইতে অনেক টাইম লেগে যাবে। গোহান আর ক্রিলেনকে জিজ্ঞেস করে, তুমি তো হিডেন পাওয়ারের ব্যাপারে কথা বলছিলে, এটা কি আমার কাছে আসে নাকি? ক্রিলেন বলে, তুমি গোকুর ছেলে আর সায়ান একজন, আর গরু নিশ্চয় তোমার ভিতর থেকে হিডেন পাওয়ার আনলক করতে পারবে, শুধু আমার উপরে বিশ্বাস রাখো আর চলো। এইদিকে বুলমা ড্রাগন বলটা পিছু করতেছিল, কিন্তু আমরা দেখি ড্রাগন বলটা পানিতে পড়ে যায়। ও একটা লাঠি নিয়ে ড্রাগন বলটাকে তুলে আনার চেষ্টা করে, কিন্তু ওই লাঠি গোতাকে ড্রাগন বলটা আরো পানির ভিতরে চলে যায়। ও তো এবার চিন্তা করতে থাকে যে এখন কি করবে, আর ভাবে ভেইটা যদি একবার ওর উইশ করে ফেলে তাহলে ও ইটারনাল লাইফ পেয়ে যাবে আর আমাদের কাউকে ছাড়বে না। আর তেমন না গোহান আর ক্রিলেন ফেরত আসলেও কোনো লাভই হবে না, তখন তো আমরা আমাদের ড্রাগন বল ফিরেও আনতে পারবো না আর ইয়ামচাকে রিভাইভ করতে পারবো না, আর তা বাদে এই প্ল্যানেটে আমরা সারা জীবনের জন্য আটকে যাব। তখন কি হবে? ও এবার নিজেকে সাহস দিয়ে একটা সাবমেরিন জাহাজ নিয়ে পানির ভিতরে নেমে পড়ে ড্রাগন বল খুঁজতে। অবশ্যই ড্রাগন বলটা দেখতে পেয়েও যায়। এইদিকে স্পেসশিপে দেখি ও কামিয়ামি করে ওটার সামনে চলে যায় আর ওইটাকে ব্লক করে। এই হার্ড ট্রেনিং করার পর ও এখানে শুয়ে পড়ে। তোমরা তো দেখতে পাচ্ছ ওর কাপড় চোপড়ের অবস্থা দেখে। এবার দ্রুত গিয়ে ও একটা সেনজুবিন খেয়ে ফেলে, মানে ও বারবার নিজেকে ভাঙছিল আবার করতেছিল এরকম। ও বলতে থাকে, আমি যদি বেশি কেয়ারলেস হয়ে যাই তাহলে আমি নিজের এটাকে নিজেই মারা পড়বো, আর একদিনই বাকি আছে নামিকে যাইতে, তাই আমাকে আরো রেডি হতে হবে। এইদিকে বুলমা ড্রাগন বল নিতে যায়, ওখানে একটা মতি দেখতে পায় আর লভ করে মতিটা নিচে যায়। কি আর হবে, ওখান থেকে মতি নেওয়ার সাথে সাথে ওখানে একটা শৃঙ্খল তৈরি হয়ে যায় আর ওই শৃঙ্খলে ড্রাগন বলটা পড়ে যায়। বাধ্য হয়ে বুলমা ওটা পিছু নিতে থাকে আর এইভাবে করে ও একটা বড় কাঁকড়া চক্করে পড়ে যায়, ওইটার স্পেসশিপ ভেঙে ফেলে। তবে আমরা দেখি যে বুলমা একটা ছোট ইয়াতে করে ওখান থেকে বেরিয়ে যায়। কাঁকড়াটাকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। কাঁকড়াটা এবার বুলমাকে ফেলে দিতে সক্ষম হয়। তবে বুলমা খেয়াল করে যে কাঁকড়াটা ওর উপর আর অ্যাটাক করছে না। বুলমা খেয়াল করে যে ওই কাঁকড়াটার মাথায় হচ্ছে ওই কাঁকড়ার ডিম ছিল, যেটা কিনা কাঁকড়াটা প্রোটেক্ট করছিল, আর ওখানে ড্রাগন বলটাও আছে। ও অনেক জয় ঝামেলা করে ড্রাগন বলটা নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ওর সামনাসামনি হয়ে যায় ফ্রিজার 2 সোলজারের সাথে। ওরা বলে, তোকে তো পেয়ে গেছি, এখন তুই গিয়ে লর্ড ফ্রিজের সাথে কথা বলবি আর ড্রাগন বলটা ওনাকে দিবি। ওরা এবার বুলমাকে ধরে নিয়ে যেতে শুরু করে। বুলমা জিতে বলছিল, ভেইটা ওর কাছে ড্রাগন বল আছে, ওকে কেন ধরছো না তোমরা? আমি ফ্রিজাকে বলতে পারবো যে ফ্রিজটা কোথায় আছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখন মনে মনে ভাবে, আমি এমনিও মারা পড়বো অমনিও মারা পড়বো, তাহলে এইভাবে কি আমি মারা যাবো আর আমাকে কেউ বাঁচাতে আসবে না? ওর তখন অতীতের সব স্মৃতিগুলো মনে পড়তে থাকে, ওর সাথে সব অ্যাডভেঞ্চার গুলো, যে কারণে কোনো ওরা বারবার বিপদে পড়লেও কোনোভাবে বেঁচে ফিরেছিল। আর বলতে থাকে, এইবার আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। ওইবার চিল্লা কাঁদতে শুরু করে দেয় আর ওই সোলজারটার হাতে কামড় দিয়ে যার কোনো সোলজারটা ওকে ছেড়ে দেয় আর ও সোজা নিচে পড়ে যায়। সোলজারটা নিচে আসার পর বলছে, এই মায়াটা বেশি চালাচ্ছে। বলবো নাটক করে বলে, আমি জানি না ড্রাগন বলগুলো কোথায় আছে। তখন সোলজারটা বলে, সমস্যা না, ফ্রিজে তোর মেমোরি থেকে সব বাই করে নেবে। বুলমা এটা শুনে ভয় পালাতে শুরু করে, কিন্তু কোনো লাভই হয় না। একটা সোলজার তখন পাশের সোলজারটাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ড্রাগন বলটা কি? তখন পাশের সোলজারটা বলে, কে জানে ফ্রিজার কেন এগুলো লাগবে? এইটা শুনে বুলমা বলে, কি তোমরা ড্রাগন বল সম্পর্কে জানো না?
আচ্ছা তোমাদের আমি বলছি এই ড্রাগন বল এই ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল জিনিস। কিন্তু সোলজাররা ওর কথা বিশ্বাস করতেছিল না। বুলমা ওদেরকে বলে এই ড্রাগন বল তোমাদের যে কোনো একটা উইশ পূরণ করতে পারে, এইটা তোমাদেরকে ফ্রিজার থেকে অনেক বেশি পাওয়ারফুল বানাই ফেলতে পারবে। একবার ভাবো তোমরা যখন ফ্রিজার থেকে পাওয়ারফুল হয়ে যাবে তাহলে তোমরাই বস হয়ে যাবে। তোমরা আমার উপরে সময় কেন নষ্ট করতেছো? তোমরা তো গিয়ে ড্রাগন বল কালেক্ট করতে পারো। এখানে সোলজারগুলো বুলমার কথাতে ফেসে যায় আর লোভে পরে ওরা চিন্তা করে নেয় ওরা এবার ড্রাগন বল কালেক্ট করবে। বুলমা তো মনে করছিল ওই সোলজাররা ওকে ছেড়ে দেবে, কিন্তু আমরা দেখি এই সোলজার এবার বুলমার দিকে আগাতে শুরু করে আর বলে তোমার কাছে দুইটা চয়েস আছে, হয় ড্রাগন বল কোথায় আছে এটা বলো, নাহলে মরো। এই বলে বুলমাকে নিয়ে আবার বেরিয়ে পড়ে ড্রাগন বল খুঁজতে। ওকে থেকে ও 100 ট্যাঙ্ক গ্যাভিতে ট্রেনিং করতেছিল। এখানে ও কায়োক্যান ইউজ করে। এইবার ও একটা এনার্জি বল বানায় আর ওইটাকে ছুড়ে মারে, যেটা কিনা গোল গোল হয়ে ঘুরে ওর দিকে আসছিল। ওইটাকে ডস করে আর একটা কামেহামে ওটার উপর মেরে দেয়। তবে কামেহামেটা ওই বলে গিয়ে লাগে না, ওটা মিস হয়ে যায় আর সোজা ওই দুইটা একটা গোকুর দিকে দুই দিক থেকে এসে লেগে যায়। তো আমরা দেখি গোকু এখানে কিছুই হয় না তেমন একটা। ও বলে আমিও ট্রেনিং এ অনেক দূর আগে গেছি আর আমার বডি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। বুলমা দুই সোলজারকে বুঝাইছিল যে সবগুলো ড্রাগন বল ওই পানির ভিতরে আছে যেখানে কিনা ও ছিল। তখন ওই সোলজার গুলো ওকে ওখানে নিয়ে যায় আর ওকে ধরে পানির ভিতরে নিতে যায়। তখন ও বুলমা বলে আরে আমি তো পানির নিচে শ্বাসই নিতে পারি না। তখন ওরা দেখায় ওই যে স্যুট আছে, যেটা দেখতে বুলমার মুখ হা হয়ে যায়। ওকে বাধ্য হয়ে পানির নিচে আসতে হয়। নিচে আসার পরে সোলজাররা বলছিল কোথায় ড্রাগন বল। বুলমা এবার ওই সোলজারকে ভোকাস টকাস দিয়ে ওই ঘূর্ণিঝড়ে ওখানে নিয়ে যায়, যেখানে কিনা ওর ভিতরে গিয়ে ওই কাকড়ার সাথে ওর দেখা হয়েছিল। এইবার ওরা একটা গুহার ভিতরে চলে আসে। বুলমা ওদেরকে বলে ওই যে ড্রাগন বল। ওরা সামনে আগাতে শুরু করে, কিন্তু এইগুলো আসলে ছিল ওই কাকড়ার ডিম। বুলমা বলছিল কমন বয়েজ তোমরা ওগুলো নিয়ে নাও, তারপরে তোমরা তোমাদের উইশ করতে পারবা। ওই বলগুলো উঠতেছিল না দেখে ওরা ওই আসল ড্রাগন বলটাকে পাশে রেখে ওইগুলোকে তোলার চেষ্টা করতেছিল। বুলমা দেখে ড্রাগন বলটাতে ফাঁকা আছে। সোলজার গুলো ওই বলগুলো তুলতে গিয়ে দেখে যে ওগুলো ফিটে ওই কাকড়া বের হচ্ছে। ওরা বুঝে যায় যে বুলমা ওদেরকে বলদ বানাইছে। তখনই বুলমা ড্রাগন বল নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে দেয়। তবে ওই সোলজাররা বুলমাকে ধরতেই যাবে তখনই ওই কাকড়া ওদের উপরে হামলা করে দেয়, যেই কাকড়া কিনা বুলমার উপরে একটু আগে হামলা করছিল। বেচারা এই দুই সোলজার ওখানে আটকা পড়ে যায় আর বুলমা পানির ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু আমরা দেখি যে ওই দুই সোলজার পানির ভিতর থেকে চলে আসে, ও এখনো মারা পড়েনি। তবে ভালো বিষয় ছিল যে ওই কাকড়ার সাথে বাইরে বেরিয়ে এসে ওদেরকে ধরে ওখান থেকে নিয়ে চলে যায়, কারণ ওই দুই সোলজার ওই কাকড়ার ডিম লাড়ছিল। বুলমা তো এটাতে হাফ সারে যে বাঁচলাম, বাপরে। ড্রাগন বলটা আবার গড়ায় চলে যাচ্ছিল। এবার বুলমা তাড়াতাড়ি গিয়ে ধরে যেন কোনো বিপদ না হয়। আর এই দিকে ক্রিলেন আর গোহানোসে রেস্ট করার পরে ওরা আবার বেরোচ্ছিল গরু ওখানে যাওয়ার জন্য। ক্রিলেন এবার বলে আমরা ভিটার থেকে অনেক দূরে চলে আসছি, এখানে ভিটা আমাদের সেন্স করতে পারবে না। গোহন বলে হ্যাঁ আমার বাবাও যে কোনো সময় চলে আসতে পারে এখন। তাই ওরা ওদের ফুল স্পিডে যাওয়া শুরু করে। এই স্পিডে ওরা 1 ঘন্টার মধ্যে গরুর ওখানে পৌঁছে যাবে। তবে আমরা দেখি দূর থেকে ভিটা ওদের কি সেন্স করতে পেরেছে আর বলে অ্যাট লিস্ট আমি সেন্স করতে পেরে গেছি তোমরা কোথায়। ওরা চিন্তা করে আমি আমার ড্রাগন বলগুলোকে আনগার্ডেড রেখে যেতেও পারি না, তবে আমাকে ওদেরকে গিয়ে ধরতে হবে। এই জন্য ও একটা ড্রাগন বল নিয়ে নেয় যাতে ওরা এই ড্রাগন বলগুলোকে খুঁজে পেলেও উইশ করতে না পারে। যেতে বলে এইবার ওদের কাউকে ছাড়বো না। এইদিকে ফ্রিজার কাছে এক সোলজার খবর নিয়ে আসে ইউনিফোর্স 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে। যেটা শুনে ফ্রিজা তো খুশি হয়ে যায়, কারণ এখন ও স্কটারও পেয়ে যাবে ইউনিফোর্স আসার পরে। আর ভিসার সাথে সাথে কেউ পালাতে পারবে না, ওদের সবাইকে ও খুঁজে পাবে। যেহেতু এদের ক্রেন বলছিল গোহান আমরা কার কিছু সময়ের মধ্যে গরুর ওখানে পৌঁছে যাব। এবার ও মনে মনে ভাবতে থাকে জানি না কিভাবে ভিজিটা ফাইটের পরে এত পাওয়ারফুল হয়ে গেল। আর আমরা যে গরুর ওখানে যাচ্ছি, গরু যদি ও গোহানে পাওয়ার আনলক করতে না পারে তাহলে আমরা ভিটার সামনে টিকতেই পারবো না। এইদিকে আমরা দেখি গোকু উল্টো হয়ে 10,000 পুশ আপ মারে। গোকু তো আর অন্যদের মতন না যে 100 করে মারবে, ও মারলে 10,000 করেই মারে। গোকু বলে আমি প্ল্যানেট নেমিকেল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, এবার আমাকে নর্মাল গ্র্যাভিটে যাওয়া লাগবে। এই বলে গ্র্যাভিটর মেশিনটা নর্মাল মোডে দিয়ে দেয়। আর তখন ওখানে একটা টাইসের টুকরা নিয়ে জোরে ছুড়ে মারে আর ওকে খপ করে ধরে ভেঙে ফেলে। আর বুঝতে পারে ও আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে আর ফাস্ট হয়ে গেছে। ও বলতে থাকে আমি তো ফিদারের মতো হয়ে গেছি, আমার স্পিডও বেড়ে গেছে, আমার শক্তিও বেড়ে গেছে, আর আমার মনে হচ্ছে আমার বডিটা খুবই হালকা। ও এবার গোসল করতে চলে যায়, কারণ এই ট্রেনিং করতে করতে ওর গা একদম গন্ধ হয়ে গেছে। ওর গোসলটা সেরে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চলে যায়, কারণ ট্রেনিং এর সাথে এই ঘুমানো আর খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট। ক্রিলেন আর গোহান গরুর হাউজের একদম কাছে চলে আসছিল, তখন ক্রিলেন সেন্স করতে পারে যে ভিটা ওদের দিকে আসছে। গোহান ও ভিটা পাওয়ার লেভেল সেন্স করতে পারে, ভয় পেয়ে যায়। ক্রিলেন এবার গোহানকে ড্রাগন বলটা দিয়ে বলে তুমি গরুর হাউজে যাও, আমি ওকে হোল্ড করছি। তখনই ভিটা চোখের পলে করে সামনে চলে আসে। ও এবার ক্রিলেনকে প্রশ্ন করে আমি জানি ওই লেকের ড্রাগন বল তোমরাই নিছো, তো দ্রুত বলো। কিন্তু ক্রিলেন বলে তুমি কোনটার কথা বলছো আমরা জানি না। ভিটা এবার ক্রিলেনকে শেষ করার জন্য আগাচ্ছিল, তখন ও একটা পাওয়ার লেভেল সেন্স করতে পারে আর বলে ওখান থেকে একটা হিউজ পাওয়ার লেভেল আসছে, এই জন্যই তোমরা কি এখানে আসছিলে। এই বলে ও গরুর প্যালেসের ওখানে চলে যায়। ওকে আটকাতে ক্রিলেন ওর পিছু পিছু যায়। এইদিকে আমরা দেখি গোহান গুরুকে বলছিল প্লিজ তাড়াতাড়ি করুন, ভিটা চলে আসছে। এখানে আসার পর ক্রিলেন ভিটাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ভিটা যাবে। তখনই নীল আসে আর বলে থেমে যাও। গুরুকে দেখে উনি গোহানের পাওয়ার আনলক করে দেয়, আর এত হিউজ পাওয়ার লেভেল দেখে তো গোহান নিজেও শক, আর ক্রিলেন এটা তো খুশি হয়ে যায়। ভিটা পাওয়ার লেভেল সেন্স করে ভাবে ভিতরে নিশ্চয়ই ক্যাকারট আছে, কিন্তু তখনই গোহান বাইরে আসে আর ওকে দেখে তো ভিটা টাসকে খেয়ে যায়। কি ওর তো বিশ্বাসই হচ্ছিল না। ও বলে এই জায়গাটা কি আর এখানে তোমরা কি করছো। তবে আমরা দেখি ও হাসতে শুরু
করে আর বলে, কি ভাবছো আমি কি ভয় পেয়ে গেছি তোমাদের এই ছোট্ট পাওয়ার লেভেল বুস্ট দেখে? ভিতরে আমরা দেখি গুরু ডেন্ডেকে ডেকে বলেন, ডেন্ডে তুমি বাইরে গিয়ে সবাইকে জানো ইনক্রেডিবল অনেক পাওয়ারফুল লোক এদিকে আসছে। ডেন্ডে এটা বাইরে গিয়ে জানাই, বাইরে সবাইও ফিল করতে পারে যে অনেক হিউজ পাওয়ার লেভেলের কিছু জন আসছে এদিকে। ক্রিলেন ভাবে এটা গোকু। গোন বলে মনে হচ্ছে এরা তো একজনের থেকে অনেক বেশি জন, কিন্তু ভিটা বুঝতে পারে এটা কে। ভিটা তো ঘাবড়ে যায়, ও তখন দৌড়ে গিয়ে গোহানে কলা চেপে ধরে আর বলে, ওই ড্রাগন বলটা কোথায়, তাড়াতাড়ি আমাকে বল। আমি উইশ করার পর কথা দিয়েছি তোদের সবাইকেও বাঁচাবো, আর যদি তোরা না দিস ওরা আসার পর আমরা সবাই মারা পড়বো। ক্রিলেন চিল্লে ওঠে আর বলে, ভিটা ওকে ছেড়ে দাও। তখন ভিটা বলে, তোমরা জানো না ফ্রিজার এই গিনিফোর্স কি করতে পারে। ওদের 5 জনের একটা টিম, আর প্রত্যেকে আমার থেকে বেশি পাওয়ারফুল। ভিট এবার ভয়ে ভয়ে বলতে থাকে, ড্রাগন বলে উইশ করে আমাকে ইমমর্টাল হতে দাও। তখন আমাদের সবাইকে অবাক করে দেয় নেইলও বলে ওঠে, এই সায়ান সত্যি কথা বলছে, ওরা অনেক বেশি ভিল, আমি এখান থেকে ফিল করতে পারছি। ট্রেন বলে, আচ্ছা আমি একটা ডিল করতে চাই, এই উইশটা আমরা গোহানের উপরে করব। তখন ভিজটা বলে ওঠে, এই সায়ানের কাছে পাওয়ার আছে, তবে এর কাছে কোনো এক্সপিরিয়েন্স নাই। ওরা কেউ রাজি হচ্ছে না দেখে নেইল ওদের সবাইকে জানায়, তোমরা চাইলে তো 3টা উইশ করতে পারো। গোহান বলে, কি 3টা উইশ? ক্রিলেন ভাবছিল কি 3টা উইশ করা যায়? ভিজটা তখন দ্রুত ক্রিলেনের কলা চেপে ধরে আর বলে, আমাদের সময় নষ্ট করা যাবেই না, তাড়াতাড়ি বলো যে ড্রাগন বল কোথায়, না হলে অনেক দেরি হয়ে যাবে। গ্রিলেন চেতে উঠে আর বলে, তুমি আমাকে অর্ডার দিতে পারো না। আর নীল, আপনি বললেন যে 3টা উইশ করা যায়। নীল জানায়, হ্যাঁ, তো চলো ডিল ডান। এই বলে ওরা 3জন ওখান থেকে বেরিয়ে পড়ে, মানে ওরা এবার টিম আপ করে ফেলছে ফ্রিজার বিপক্ষে। নীল ভিতরে আসে আর বলে, আমার মনে হয় না ওরা কি উইশ করতে পারবে কিনা। গুরু নীলকে বলে, আমি চাই সময় আসলে তুমি ওদের সাথে হয়ে ফাইট করো, আর তারপর আমার হাতে আর বেশি সময় নেই। এটা শুনে নীলে মন খারাপ হয়ে যায়। ও বলে, অবশ্যই করবো আমি। আমাদের এই গিনিফোর্সের স্পেস স্পট গুলো প্ল্যাঙ্ক নেমিকের আকাশে ঢুকে পড়ছে। ওদেরকে দেখে ফ্রিজার তো খুবই খুশি হয়ে যায়। ওদের স্পেস স্পট গুলো ল্যান্ড করা ভেজিটারও বুঝতে পেরে যায়। ও বলে, গিনিফোর্স ল্যান্ড করে ফেলেছে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। এইদিকে আমরা দেখি যে বুলমা ড্রাগন বল নিজের পায়ের সাথে বেঁধে রাখছিল যাতে ওটা গড়ায় না চলে যায়। তখন ও ধপাস করে পড়ে যায়। আসলে ক্রিলেন ড্রাগন বল টান দিছিল। ও বলে, সরি বুলমা, তোমাকে এক্সপ্লেন করার মতো আমার সময় নেই। এই বলে ভিটার সাথে বেরিয়ে পড়ে ওখান থেকে। বুলমা চিল্লা দেখে, আরে কি ব্যাপার, তোমরা ড্রাগন বল নিয়ে চলে যাচ্ছ, আমাকে থুয়ে চলে যাচ্ছ। কিন্তু তখনই ওর মনে পড়ে, আরে আমি ভিটাকে দেখলাম না, কিন্তু ওরা ভিটার সাথে কি করছে। এইদিকে দেখে ফ্রিজের বাইরে বেরিয়ে আসে, আর একে একে 5 জন গিনিফোর্স বাইরে বেরিয়ে আসে। প্রথমটার নাম ছিল রাকুন, দ্বিতীয়টার নাম ছিল ভুট্টা, তৃতীয়টার নাম ছিল জাইস, চতুর্থটা গোর্ড, আর পঞ্চমটা মানে শেষটা হলো ক্যাপ্টেন গিনিউ। ওরা একটা অদ্ভুত পোজ দেয়, যে পোজ দেখে তো ফ্রিজার লজ্জা পেয়ে যায় যে কি বলবে। যেহেতু এই সোলজাররাও ফ্রিজার খুব কথা মেনে চলে, তার ফ্রিজার ওদের প্রশংসা করে। আর এর সাথে এই পর্বটা শেষ হয়ে যায়। তোমাদের কি মনে হয় গিনিফোর্সটা কি এতটাই পাওয়ারফুল যে ভিটা গোন আর ক্রেনকে টিম আপ করা লাগছে, আর ওরা কি ওদেরকে হারাতে পারবে? সেটা দেখতে হলে তোমাদেরকে পরে পর্বটা দেখতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওতে তোমাদেরকে লাইক টার্গেট দিলাম 2500, দেখি তোমরা এটা কমপ্লিট করতে পারো কিনা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।